আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত কৃষি শিক্ষার প্রথম ক্লাসে, যেটা তোমাদের মিশন টেস্ট এ প্লাসের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তার নাম কি? মাছ চাষ। আমরা মাছে ভাতে বাঙালি। আমরা যদি মাছ চাষ সম্পর্কে না জানি তাইলে তো আমাদের জীবনের 16 আনার 14 আনাই বৃথা। তো আজকে আমরা মাছ চাষের বিভিন্ন পদ্ধতি এবং বিভিন্ন প্রকার মাছ সম্পর্কে জানবো। সবাই দ্রুত সময়ের মধ্যে জয়েন হয়ে যাও। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্লাস শুরু করব। সবাই দ্রুত জয়েন হয়ে যাও। সবাই আমাকে শুনতে পাচ্ছ কি না এটাও জানাও কমেন্টে। আমাকে কি শোনা যায়? প্রমি, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো একটু জানাও। আমাদের আজকে কৃষি শিক্ষার প্রথম ক্লাস, যেটা আমরা কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়ব। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? জাহান, আমি এইচএসসি 26। হ্যাঁ, তোমাদের সামনেই তো এক্সাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমাদের যদি কোনো বন্ধুরা একসাথে যারা রেজিস্ট্রেশন করছো আমাদের এই ব্যাচে, সবাইকে মেনশন করো, ওদের একটু ডেকে নিয়ে আসো। আজকে আমরা সুন্দর একটা ক্লাস করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তোমরা কি জানো মাছ কাকে বলে? তোমাদের কি কোনো ধারণা আছে? আজকে যদি আমরা এই যে টপিকটা পড়ি, মাছ চাষের যে টপিকগুলো পড়বো এখানে, এইগুলা যদি আমরা ভালো মতো পড়ি, ইনশাল্লাহ পরীক্ষায় তুমি 1 সেট কমন পেয়েও যেতে পারো। এটা বলা ভুল হবে, পেতেই পারো। এটা অস্বাভাবিক কিছু না, কারণ এখানে আমাদের 5টা চ্যাপ্টার, যেখান থেকে 8টা কোশ্চেন হবে। 5টা চ্যাপ্টার থেকে 8টা কোশ্চেন, মানে 2টা বা 3টা অধ্যায় থেকে তোমাকে 2টা করে প্রশ্ন দিবে, স্বাভাবিক। বা এই অধ্যায় থেকে দেওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। ভাইয়া আমাদের তো আরে ফার্স্ট ইয়ারে তোমার সেকেন্ড পেপার না থাকলেও এখন যদি তুমি পড়ে রাখো তাহলে তোমার বন্ধুদের চাইতে তুমি আগাই গেলে, অনেক আগাই গেলে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম আর সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে। লাবণী, ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? সাদিয়া ভাইয়া, কিছু পারি না আমি। আজকে ক্লাসে থাকো ইনশাল্লাহ। কৃষির যে টপিকগুলো পড়াচ্ছি তোমার সবগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে বেসিক থেকে। জাহান শাহ, আমাদের টেস্ট পরীক্ষা দ্বিতীয় পত্রের উপর হবে। ঠিক আছে, তাইলে তো তোমার জন্য ভালো যে এইখান থেকে অনেকগুলা সাবজেক্টের তুমি ক্লাস পাচ্ছ ফ্রি, যেগুলো পড়লে তোমার অবশ্যই টেস্ট পরীক্ষা ভালো হবে।
যাদের কৃষি নাই তারাও ক্লাস করতে পারো। দেখো তোমাদের বাস্তব জীবনের সাথে যেহেতু সম্পর্কিত কৃষি, এইখানে তোমাদের কাজে লাগবে। ওটা দেখাই দেবো। আচ্ছা ঠিক আছে, আমরা কি ক্লাস শুরু করব? দেখো অনেকেই তো জয়েন হয়ে গেছো, আমরা আমাদের যে ক্লাসটা আছে চলো শুরু করা যাক। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করি। দেখো আমাদের আজকে কি পড়বো, কি শিক্ষা, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, যার টপিক কি মাছ চাষ, নট মৎস্য চাষ। মৎস্য আর মাছের মধ্যে একটা পার্থক্য আছে। মৎস্য মানে কি মাছ, শুধু মাছ। আর মাছ মানে কি তোমার মাছ থাকবে, জলজ অন্যান্য প্রাণী থাকবে, সেটা হতে পারে সাপ, ব্যাঙ, যে কোনো কিছু, পোকামাকড়, জলজ পোকামাকড় সবগুলা, শামুক, ঝিনুক যেগুলো আছে এইগুলা সবগুলা এই মাছর অন্তর্গত, কিন্তু মৎস্য না। সকল মৎস্যই মাছ, কিন্তু সকল মাছ মৎস্য না, এটা মাথায় রাখো। দেখো এবার আমরা শুরু করি আমাদের মাছ চাষ, যেটাকে বা মাছ চাষ, যেটাকে ইংরেজিতে কি বলে, অ্যাকোয়াকালচার। অ্যাকোয়াকালচার। এখন তোমাকে সৃজনশীলে দিতে পারে ক নম্বরে অ্যাকোয়াকালচার কাকে বলে। তুমি তখন কি লিখবা, মাছ সহ অন্যান্য জলজ প্রাণী সুপরিকল্পনার পদ্ধতিতে চাষ করাকেই মৎস্য চাষ বলে। মাছ সহ অন্যান্য জলজ প্রাণী, শুধু মাছ না, অন্যান্য জলজ প্রাণীর মধ্যে কি কি থাকতে পারে, শামুক, ঝিনুক, তারপরে অন্যান্য পোকামাকড়, ব্যাঙ, এইগুলাও থাকতে পারে। তাইলে চলো দেখি, আমরা দেখি মৎস্য চাষ কি আর কোথায় কিভাবে এইভাবে চাষ করা হয়, সেইগুলো আমরা আজকের ক্লাসে সুন্দর মতো দেখব। দেখো অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে এবং বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত, তৃতীয় ও পঞ্চম। অভ্যন্তরীণ জলাশয়ে, অভ্যন্তরীণ মানে কি যেখানে ঘেরা থাকবে, অভ্যন্তরীণ বলতে তোমরা সহজ কথায় পুকুর বুঝবা। আর অভ্যন্তরীণ বলতে তোমার সব কিছু, অভ্যন্তরীণ বলতে শুধু পুকুর না, বদ্ধ মানে পুকুর। আর অভ্যন্তরীণ মানে কি তোমার নদী, নালা, হাওর, বিল যেগুলো আছে সবগুলা, সাগর, উপসাগর যা যা আছে সবগুলা কি অভ্যন্তরীণ মুক্ত জলাশয়। এখানে কোনো চারপাশে বাঁধ থাকবে না। অভ্যন্তরীণের মধ্যে কি কি থাকতে পারে, পুকুর, হাওর, নদী, নালা সব কিছু। কিন্তু অভ্যন্তরীণ যখন মুক্ত বলবে তখন কিন্তু নদী, নালা, কারণ এইগুলা নির্দিষ্ট কোনো বাধা নেই, এরা নিজেদের যে প্রবাহ আছে সেইভাবেই চলতে থাকে। কোনো নদী কোনো জায়গায় যে পদ্মা গড়াই হয়ে যাচ্ছে, তারপরে ব্রহ্মপুত্র, যমুনা, এগুলো আলাদা আলাদা, কিন্তু এদের শাখা প্রশাখা প্রত্যেকজনের সাথে জড়িত আছে। ঠিক সেই জায়গায় আমরা বলছি অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশের অবস্থান কত, তৃতীয়। আর বদ্ধ জলাশয়ে বাংলাদেশের অবস্থান পঞ্চম। বদ্ধ জলাশয় বলতে সাধারণ অর্থে পুকুরকে বুঝে নাও, কারণ চারদিকে আমরা পার করে পুকুরে মাছ চাষ করে থাকি। ঠিক আছে, অভ্যন্তরীণ আর মুক্ত আর অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়ের পার্থক্য বুঝতে পেরেছ? দেখো এবার আমরা দেখব মৎস্য চাষের ধারণা। এই যে এটা কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউ। আর এটা ক নম্বর তোমার সৃজনশীলের ক, মাছ কাকে বলে। তোমাকে কেউ জিজ্ঞাসা করতেই পারে, তুমি যেহেতু একটা কৃষির স্টুডেন্ট, তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে মাছ কাকে বলে। তখন তুমি যদি না পারো তাইলে কিন্তু একটা আপত্তিকর অবস্থায় পড়বা। তো মাছ কাকে বলে সেটা সুন্দর মতো জানতে হবে। দেখো মাছ বলতে শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণীকে বোঝায়, যারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পাখনার সাহায্যে চলাচল করে। মাছ বলতে এখন কি বোঝো, তাইলে কি বলবা, মাছ এক ধরনের শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী, যারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় আর পাখনার সাহায্যে চলাচল করে, তাকেই মাছ বলে। ঠিক আছে, এখন দেখো প্রকৃতপক্ষে মাছ চাষ বলতে পুকুর, নদী, দিঘি, লেক, আবদ্ধ জলাশয়ে পানির পরিকল্পিতভাবে মাছ চাষ।
প্রায় 2000 খ্রিস্টপূর্ব থেকেই চীনে মাছ চাষের কার্যক্রম শুরু হয়েছে। তাইলে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে প্রথম মাছ চাষ শুরু হয় কোথায়, চীনে। কখন? খ্রিস্টপূর্ব 2000 অব্দে। বুঝছো? খ্রিস্টপূর্ব 2000 অব্দে চীনে মাছ চাষ শুরু হয়। দেখো বাংলাদেশে কোথায় কোথায় মাছ চাষ হয়? বেঙ্গল বেসিন, প্রধান গাঙ্গেয় স্রোতধারা, যেটা হচ্ছে নদীকে বোঝাচ্ছে, উপকূল থেকে উজানের বা দ্বীপে আসা মাছ দ্বারা চাষ শুরু হয়। কোথায় কোথায়? বেঙ্গল বেসিন, এটা কি? বঙ্গোপসাগরের একটা উপখাত। প্রধান গাঙ্গেয় স্রোতধারা, বিভিন্ন নদী নালা আসেনি আমাদের। দেখো কোনোটা আসছে চাপাই দিয়ে, কোনোটা আমাদের সিলেটের ওই অংশ থেকে, কোনোটা কর্ণফুলী আসছে আমাদের চট্টগ্রামের ওই অঞ্চল থেকে। এই যে এই নদীগুলো যখন আসলো আমাদের দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হলো, তখন নদীতে মাছ আসছে, সেই মাছগুলা তারপরে উপকূল বা উজান যখন বন্যা হয়েছে সেই মাছগুলা উপরে উঠে আসছে, সেইগুলা থেকে এই যে মাছ চাষ শুরু হয়। আর মাছ বলতে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সকল জলজ প্রাণীকে বোঝায়। অর্থনৈতিক গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক গুরুত্ব নেই তাকে তুমি চাষ করবা না, কোনোদিনও চাষ করবা না। এমনি এমনি তুমি ব্যাঙ চাষ করে কি করবা? তোমার যদি লাভ না হয়, তুমি কিন্তু আবার ঝিনুক চাষ করে মুক্তা ফলাইতে পারো, এটা কিন্তু তোমার অর্থনৈতিক গুরুত্ব। এই ঝিনুক কিন্তু মাছের একটা অংশ। তুমি মুক্তা চাষের উদ্দেশ্যে কি করছো? ঝিনুক পালন করছো, সেটা মাছের অংশ। এখানে কি কি আছে দেখো, মাছ, জলজ জীব, জলজ জীব আর মাছের মধ্যে মাছ, শামুক, ঝিনুক, কাঁকড়া, চিংড়ি। দেখো এই যে কাঁকড়া, চিংড়ি, এগুলোও কিন্তু একদম, চিংড়িটাকে কিন্তু একদম অথেন্টিক মাছ ধরা হয় না। আর কাঁকড়া, তোমরা যদি সিবিএসএ যাও দেখবা কাঁকড়ার একটা বিরাট ব্যবসা ওইখানে। তারপরে বিভিন্ন ধরনের সি ফুড আছে, ওইগুলা সি ফিশ যেগুলো আছে, ওইগুলা কিভাবে তৈরি করছে? এই যে এই মাছের অংশ, ওইগুলা শুধু মাছ না কিন্তু মাছ। আর মৎস্য মানে শুধু মাছ, তুমি যে মাছগুলা বুঝো, তেলাপিয়া, রুই, কাতলা, যে মাছগুলো আছে, বোয়াল, হাঙর, এইগুলা হচ্ছে শুধু মাছ। আর এই যে সবগুলা মিলাই যখন তুমি বলবা তখন সেটা কি হবে? মাছ। মৎস্য আর মাছের ভিতর যে পার্থক্য সেটা কি ক্লিয়ার? ফারজানা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মাছ বলতে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন সকল জলজ প্রাণীকে বোঝায়। তোমাদের এই যে এই পার্থক্যটা, মৎস্য আর মাছের মধ্যে পার্থক্য যদি দেয় তাহলে তো পারবা। এটাই ছিল আমাদের প্রথম টপিক। এখন আমরা মাছের একটা সংজ্ঞা দেখব, যেটা লিখলে তুমি পরীক্ষায় সর্বোচ্চ মার্ক পাইতে পারো। ওইটা আমরা সাধারণ সংজ্ঞা দেখছি একটা, আর এইটা তোমাদের একটা বিশ্বজনীন সংজ্ঞা। এই সংজ্ঞাটা যেমন হচ্ছে বাইরের দেশ ভারতের স্টুডেন্টও জানে, তোমার যারা হচ্ছে বিদেশি সংস্থা আছে, যেমন বিদেশি রাষ্ট্রগুলো আছে, সেইগুলার স্টুডেন্টরাও জানে। যদি তাদের মাছ জিজ্ঞাসা করে তারা তাদের নিজেদের ভাষায় এই কথাটা বলবে। এটা কে দিছে? বিশ্ব খাদ্য সংস্থার মতে মাছ কি শীতল রক্ত বিশিষ্ট জলজ প্রাণী যা ফুলকার সাহায্যে শ্বাস নেয়। মূলত জলজ জীবের প্রায় 70% এই গ্রুপের অন্তর্গত। উদাহরণ ছোট মাছ, জিওল মাছ, ক্যাটফিশ, মানে সবগুলা মাছের যে সংজ্ঞা, মানে এইগুলো তো মাছের এক একটা উদাহরণ। ছোট মাছ, জিওল মাছ, ক্যাটফিশ, রুই, কাতলা, তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো। কিন্তু এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে সংজ্ঞাটা কি, মাছ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী যা ফুলকার সাহায্যে শ্বাস নেয়, এটাই মূলত মাছ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে। ঠিক আছে। দেশি বিদেশি মাছকে আবার 3 ভাগে ভাগ করা হয়। শান্ত স্বভাবী মাছ। শান্ত স্বভাবী মাছ কারা? দেখো, যারা খাদ্যের জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতা করে না, বা তাদের খাদ্যের জন্য অন্য তাদের চাইতে ছোট মাছকে খেয়ে ফেলে না, তাকে শান্ত স্বভাবী মাছ বলে। সাধারণ অর্থে খাদ্যের জন্য প্রতিযোগিতা করে না, আবার অন্য মাছকে এরা খায়ও ফেলে না। এরা কে? রুই, কাতলা, মৃগেল। এরা কি হয়? অনেক শান্ত স্বভাবী।
ঠিক আছে, শান্ত স্বভাবী মাছ যদি আসে তাহলে এই সংজ্ঞাটা দিয়ে দিও। এইবার দেখো রাক্ষসে মাছ, এটা কিন্তু ক এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রায়শই আসে। ক এর জন্য এটা প্রায়শই আসে। এটা কি করে? খাদ্যের জন্য অন্যান্য মাছের সাথে, এই যে শান্ত স্বভাবী মাছের খাবার মূলত এরা খেয়ে ফেলে। সহজ কথায় যদি মনে না থাকে এইভাবে মনে রাখো যে এরা খাদ্যের জন্য এই যে শান্ত স্বভাবী মাছের খাবার খেয়ে ফেলে এবং খাদ্যের জন্য প্রতিযোগিতা করে। তাছাড়া এদের চাইতে ছোট মাছগুলোকে এরা খেয়ে ফেলে শুধু খাদ্যের জন্য। এদেরকে কি বলা হয়? রাক্ষসে মাছ। রাক্ষসে মাছ কারা? মাগুর, শোল, গজার, বোয়াল, আর এইগুলো একটু এক নজরে সুন্দর মতো দেখে নাও। এমসিকিউতে আসে, বহুপদী যে এমসিকিউ আছে না, সেইগুলাতে আসে যে রাক্ষসে মাছ নিচের কোনগুলো। যদি মাগুর থাকে মাগুর, শোল, গজার, বোয়াল, আর অবাঞ্ছিত। অবাঞ্ছিত মানে কি? যেগুলো তুমি কোনো উদ্দেশ্য নেই তোমার চাষ করা, ওইগুলার অর্থনৈতিক গুরুত্ব আছে কিন্তু তুমি চাষ করতে চাইবা না। দেখো সেইগুলা কি কি? চান্দা, মলা, ঢেলা, পুঁটি। এইগুলা কি? কেউ কিন্তু অর্থনৈতিক উদ্দেশ্যে এই ছোট মাছগুলা কেউ কিন্তু চাষ করে না। এইগুলা অটোমেটিক পুকুরে জন্ম নেয় বা বিভিন্ন বৃষ্টির পানির মাধ্যমে বা স্রোতের মাধ্যমে নদী থেকে এই মাছগুলা আমাদের পুকুর বা নদী নালায় চলে আসে। ঠিক আছে। গজার কি মাছ ভাইয়া? এই গজার হচ্ছে রাক্ষসে মাছ। এটা অনেকটা ওই যে শোল ধরনেরই মাছ, কিন্তু এর শোলের যে একটা কালার, এটার কালার অন্যরকম হয়। এর মুখে হচ্ছে বিড়ালের মতো এই যে দাড়ি দাড়ি থাকে, বুঝছো? তাইলে এই যে শান্ত স্বভাবী মাছ, রাক্ষসে মাছ, তারপরে অবাঞ্ছিত মাছ, এইগুলার যদি তোমার সংজ্ঞা জিজ্ঞাসা করা হয় বা তোমার পরীক্ষায় আসে তাহলে তো লিখতে পারবা। তারপরে আমরা দেখব বিভিন্ন জলজ জীব। জলজ জীবে যারা জলে বাস করে, জলজ মানে কি? যারা পানিতে বাস করে, জলজ। দেখো কি কি আছে জলজ জীবে। তোমাকে ওই যে জলজ জীব, অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন বিভিন্ন জলজ জীবকে মাছ বলে, সেইগুলাই তোমার উদাহরণ হিসেবে এইগুলা ব্যবহার করতে পারো। কোরাল, জেলিফিশ, তারা মাছ, হাঙর, তিমি, কাসিম, জোক, শামুক, ঝিনুক, ব্যাং। এইগুলো হচ্ছে জলজ জীব। এইগুলার কয়েকটা মনে রাখো, যখন তোমাকে ওই যে মাছ চাষ সম্পর্কে লিখতে বলবে এইগুলার উদাহরণ দিয়ে দিলে, এইগুলো হচ্ছে উদাহরণ দিলে তুমি এক্সট্রা মার্ক পাবে। অন্যেরা দেখবা উদাহরণ দু একটা দিচ্ছে, তুমি যদি আরও বেশি দাও স্যার জানবে যে তুমি ভালো মতো পড়ছো, তাহলে অন্যদের তুলনায় তুমি বেশি মার্ক পাবে। দেখো এবার আমরা মাছ চাষকে সংজ্ঞায়িত করব। কোনো নির্দিষ্ট জলাশয়ে খাদ্য উপযোগী, অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন মাছ ও অন্যান্য জলজ প্রাণীর পরিকল্পিত ও বিজ্ঞান ভিত্তিক উৎপাদনকে মাছ চাষ বলে। ঠিক আছে, মাছ চাষ কাকে বলবা? অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন ও খাদ্য উপযোগী। ঠিক আছে, অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন ও খাদ্য উপযোগী মাছ ও অন্যান্য জলজ জীব পরিকল্পিত উপায়ে অথবা বিজ্ঞান ভিত্তিক উপায়ে চাষ করাকেই মাছ চাষ বলে। এটাই, এই সংজ্ঞাটা দিলে 1 মার্কের যদি কোশ্চেন হয় 1 মার্কই তুমি পাবা। এবার তোমাকে তো জিজ্ঞাসা করতে পারবে, তুমি তো এই যে মাছ চাষ সম্পর্কে জানলে, এখন এই মাছের একটা বিজ্ঞান আছে, সেটা কি? মৎস্য বিজ্ঞান। ফিশারিজ বলে একটা সাবজেক্টই আছে, বুঝছো? ভার্সিটিতে বা তোমাদের কৃষি বিশ্ববিদ্যালয় এইগুলাতে যাদের সায়েন্স থেকে যারা কৃষিতে যাবা তাদের কিন্তু এই যে এই ফিশারিজে পড়ার সুযোগ আছে। আর আর্টসের মানুষজন এইগুলা পায় না, কারণ এটা হচ্ছে একটা সায়েন্সের সাবজেক্ট, কৃষি শিক্ষা। দেখো বিজ্ঞানের যে শাখায় মাছের শ্রেণীবিন্যাস, মাছ চাষ, মাছের ব্যবস্থাপনা, মাছের পালন, তারপর মাছের রোগ ব্যবস্থাপনা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাকেই মৎস্য বিজ্ঞান বলে। ক্লিয়ার? মৎস্য বিজ্ঞান, মাছ, মাছ, এইগুলোর মধ্যে যে পার্থক্য, এগুলো তো ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তাই এগুলার কি পিডিএফ দেওয়া হবে? অবশ্যই। এইগুলার পার্থক্য কি ক্লিয়ার? মাছ, মাছ, মৎস্য, এগুলার মধ্যে যে পার্থক্য
সূক্ষ্ম পার্থক্য, খুব বড় পার্থক্য না, কিন্তু একদমই সূক্ষ্ম পার্থক্য এগুলোর মধ্যে। ঠিক আছে, ক্লিয়ার হইলেই ভালো। দেখো আমাদের হচ্ছে FRB 4.0, সামনেই আমাদের FRB 4.0 আসছে HSC 26 এবং 27-এর জন্য। এখন তোমরা দুইটা ব্যাচে আসো কলেজ লাইফে, কেউ ফার্স্ট ইয়ারে কেউ সেকেন্ড ইয়ারে। দেখো আমাদের ব্যাচের ভর্তি শুরু হবে কবে? 24 তারিখ, এই যে নভেম্বরের 24 তারিখে ভর্তি শুরু হবে। আর ব্যাচের ওরিয়েন্টেশন, আমরা তো একটা ওরিয়েন্টেশনের মাধ্যমে তোমাদের বরণ করে নিয়ে আমরা ক্লাসটা শুরু করি খুবই আনন্দের সাথে। দেখো এই 12 তারিখে 12-12-25, দেখো সুন্দর একটা ডেট দিছে, 12-12-25। এই ডেটগুলা কিন্তু অনেক দিন পর পর আসে। 12-12-25 এই তারিখে তোমাদের ওরিয়েন্টেশন হবে। আর ব্যাচের ক্লাস শুরু হবে ডিসেম্বরের 20 তারিখে। সব কিছু যদি ভালো থাকে ইনশাল্লাহ ডিসেম্বরের 20 তারিখে। আর 24 তারিখ থেকে আমাদের ভর্তি শুরু হবে। দেখো কোর্সে তোমরা কি কি পাবা। তোমাদের তো FRB 4.0 নিয়ে অনেকেরই অনেক কিউরিসিটি আছে যে এই কোর্সে ভাইয়ারা এই কোর্সের কথা বলছে, এই কোর্সে আমি যদি ভর্তি হই আমি কি কি পাবো। তোমাকে অবশ্যই জানতে হবে যে এই কোর্সে ভর্তি হইলে তোমরা কি কি পাবা। কোর্সে ভর্তি হইলে ফুল সিলেবাসের প্রত্যেকটা সাবজেক্টের, তোমার মানবিকের 13টা সাবজেক্টেরই, তোমার গ্রুপ সাবজেক্ট বলো, তোমার বাংলা ইংলিশ ICT বলো, সবগুলার লাইভ ক্লাস পাবে ফুল সিলেবাসের, নট শর্ট সিলেবাস। তোমাদের আগের ব্যাচ শর্ট সিলেবাস ছিল, কিন্তু তোমাদের থেকে ফুল সিলেবাস। এই ফুল সিলেবাসের প্রত্যেকটা ক্লাস পাবে, লাইভ ক্লাস। আমরা এইভাবে তোমাদের লাইভে বুঝাই দেব, তোমরা 1-to-1 আমাদের প্রশ্ন করতে পারবে, আমরা প্রশ্নের অ্যান্সার দিব। তারপরে দেখো আমাদের গত বছর কি ছিল, FRB 3.0 কোর্সের ক্লাস রেকর্ডেড করতে পারবে। আমাদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে তোমরা রেকর্ডেড ক্লাসগুলা পেয়ে যাবে। প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের আনলিমিটেড এক্সাম, প্রতিটা অধ্যায় শেষে তোমরা পরীক্ষা দিতে পারবে তোমাদের যাচাই করার জন্য যে তোমাদের পড়া কতটুকু হচ্ছে, আদৌ কি তোমাদের মন মতো হচ্ছে, এইভাবে পড়লে কি ফলাফল আসবে, সবগুলা তোমরা জানতে পারবে। তারপরে দেখো রিটেন এক্সাম। দেখো সায়েন্সের কিছু কিছু কোচিংয়ে থাকতে পারে রিটেন এক্সাম, যেমন উদ্ভাস, ওইটা মূলত তাও অ্যাডমিশনের জন্য। এই যে একাডেমিকে রিটেন এক্সাম মনে হয় কেউ নেয় না, আর মানবিকের জন্য তো কেউ নিবেই না। বনিয়ামিন ভাই এই প্রথম রিটেন এক্সাম নিয়ে আসছে, তোমরা রিটেন এক্সাম দিতে পারবে। আমরা প্রশ্ন করব তোমাদের রিটেন এক্সাম, আমরাই খাতা দেখব কোথায় তোমার সমস্যা, কি করলে তোমার এই সমস্যা থেকে তোমার উন্নতি লাভ হবে, সবগুলো আমরা দেখাই দিব। তোমার যে কোনো সমস্যা, তুমি হচ্ছে সৃজনশীল ধরতে পারছো না, কিভাবে লিখতে হবে বুঝতে পারছো না, কতটুকু লিখতে হবে, কয়টা প্যারায় লিখতে হবে, সবগুলো আমরা একদম হাতে কলমে শিখাই দিব। প্রতিটা অধ্যায়ের CQ সাজেশন। ভাই HSCর যে বড় সিলেবাস, তুমি যদি গুলাই খেয়েও ফেলো তাও শেষ করতে পারবে না, তাই তোমাকে সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে। আমরা তোমাদের CQ গুরুত্বপূর্ণ, তোমার ওই অধ্যায় থেকে আসার মতো, পরীক্ষায় বোর্ড পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলা তোমাদের দেখাই দিব, এই CQটা আসতে পারে। প্রতিটা অধ্যায়ের MCQ সাজেশন। দেখো আমাদের কৃষি শিক্ষায় আছে 11টা চ্যাপ্টার, আবার তোমার হচ্ছে অর্থনীতিতে আছে প্রায় 20টা চ্যাপ্টার। তোমাদের যদি অর্থনীতি কৃষি শিক্ষা দুইটাই থাকে, কতগুলো অধ্যায়, এইখান থেকে এত MCQ এত CQ তুমি কিভাবে মনে রাখবা? সবগুলো তো পড়ে মাথায় রাখা সম্ভব না। তাই কি করতে হবে, তোমাকে অবশ্যই এই পর্যায়ে সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে। আর আমরা এই সাজেশনগুলো তোমাদের জন্য তৈরি করব এবং তোমাদের দিয়ে দিব, যা তোমাদের উপকারেই আসবে ইনশাল্লাহ। আর প্রতিটা ক্লাসের স্লাইড, দেখো আমাদের এই যে সুসজ্জিত যে স্লাইডগুলা তোমরা তো দেখতেই পাচ্ছ, যারা ক্লাস করছো, অন্যান্য ভাইয়াদের ক্লাস করছো, এই স্লাইডগুলা তোমরা পেয়ে যাবে। এর জন্য তোমাদের এক্সট্রা কোনো পে করা লাগবে না, তোমরা বিনামূল্যে আমাদের এই স্লাইডগুলা পেয়ে যাবে। তারপরে দেখো এখন আরও কিছু ফিচার্স দেখো। 2016 থেকে 2025 সাল পর্যন্ত সকল পরীক্ষার প্রশ্ন সলভ ক্লাস ভিডিও। 2016 থেকে তোমাদের বিভিন্ন টিচার বলবে
যে এই সাবজেক্টের জন্য তুমি বিগত বছরের প্রশ্ন পড়ো। এখন তোমার কথা ভাই, তুমি হচ্ছে টেস্ট পেপার কিনছো 25 সালে, তোমাকে টেস্ট পেপারে 4 বছরের প্রশ্ন সলভ করবে, তুমি তো পাইলা না আর 16 সাল পর্যন্ত। এখন তো তোমার প্রশ্ন হইতে পারে 16 সালের একটা বোর্ড প্রশ্ন তুলে দিতে পারে, 16 সালের একটা এমসিকিউ তোমার তুলে দিল, তুমি তো জানলা না যে এটা 16 সাল থেকে দিছে। তো আমরা কি তোমাদের দিচ্ছি 2016 থেকে 25 সাল পর্যন্ত সকল বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করে সেইগুলার ভিডিও দিব, যেটা তোমরা আমাদের ওয়েবসাইটে পাবে। তারপরে দেখো 27 ব্যাচের ফাইনাল পর্যন্ত রেকর্ডেড ক্লাস। তোমরা যারা 27 ব্যাচের ভর্তি হবা, তোমরা তো এইখানে ভর্তি হয়ে যাচ্ছ, তোমরা তো আবার সেকেন্ড ইয়ারে যাবা, তখন তো তোমাদের অসুবিধা। তখন কি করবা, আমাদের এই যে রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাচ্ছ, এইগুলা দেখে তুমি তোমার এইচএসসি পর্যন্ত পড়তে পারবা। তারপরে দেখো শেষ 1 মাস রিভিশন ক্লাস। তোমাদের শেষ 1 মাস এই যে এতগুলা পড়াবো, সেগুলার একটা রিভিশনের বিষয় আছে না, তোমার এই যে মাথায় ধরে নিয়ে যে পরীক্ষার হলে বসা লাগবে না, এই যদি বসতে না পারো, তুমি তোমার মন মতো পরীক্ষা না দিতে পারো, তাইলে তো হলো না। এই জন্য রিভিশন খুবই গুরুত্বপূর্ণ। আর সুন্দর টেকনিক দিয়ে আমরা তোমাদের রিভিশন করাবো, যেগুলা কি পয়েন্ট থাকবে এইগুলা মনে রাখলে তোমাদের পরীক্ষার খাতায় অটোমেটিক মনে পড়বে। এরকম কিছু কি পয়েন্ট তোমাদের আমরা দিয়ে দিব। দেখো কম্বো অথবা বান্ডিল করছে, ভর্তি হলেই আকর্ষণীয় গিফট। কম্বো অথবা বান্ডিল করছে। দেখো আমরা ইতিমধ্যেই এই যে মটোরোলার একটা ফোন, এটা ইতিমধ্যেই কেনা হয়ে গেছে। তোমাদের মধ্যে অ্যাক্টিভ স্টুডেন্ট যারা আসো তাদেরকে এখানে গিফট দেওয়া হবে। তাছাড়া সবাইকেই আগের প্রিভিয়াস তোমরা যদি বনিয়ামিন পেজে দেখে থাকো, দেখবা অনেককে গিফট দেওয়া হয়েছে। এটা বনিয়ামিন ভাই নিজে যেয়ে বাসায় যেয়ে গিফটগুলা দিয়ে আসে, খুবই আনন্দের বিষয়। টি শার্ট, তারপরে বিভিন্ন কেজ, তারপরে হচ্ছে ডায়েরি দেয়, টি শার্ট দেয়, যেগুলা খুবই একটা ভালো লাগা কাজ করে। গিফট পাইতে কারই না ভালো লাগে, তোমাদের যখন দিতে যাবে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। দেখো ফাইনাল মডেল টেস্ট, তোমাদের একটা ফাইনাল মডেল টেস্ট হবে, সেখানে তোমরা পরীক্ষা দিতে পারবে। সেই প্রশ্নটাও আমরাই দেখব। সার্বক্ষণিক মেন্টরশিপ এর প্রবলেম সলভ গ্রুপ। তোমরা যে তোমাদের সমস্যা ফেস করছো, এটা বুঝতেছো না, ক্লাসে বুঝছো, পরবর্তীতে আর বুঝতে পারছো না, সেটা তো সলভ করা লাগবে। সেই জন্য আমরা তোমাদের মেন্টর হিসেবে সেগুলো সলভ করার দায়িত্ব নিব। স্পেশাল গাইডলাইন সেশন। তোমাদের তো দৈনন্দিন জীবনে অনেক সমস্যা, তুমি পড়তে পারছো না, পড়তে বসলে অনেক সমস্যা, কিভাবে হচ্ছে তুমি অনেকক্ষণ ধরে পড়তে বসবা, এই সমস্যাগুলো যে আসে না, এইগুলোর জন্য আমরা স্পেশাল গাইডলাইনের সেশন দিব, যেখানে তোমরা আমাদের প্রশ্ন করবে যে ভাইয়া আমি এই সমস্যা ফেস করছি, আমি এই সমস্যা থেকে কিভাবে উঠবো, সেইগুলার সমাধান আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। দেখো পরীক্ষার আগে সিকিউ সলভ ক্লাস। তোমার পরীক্ষার আগে যে গুরুত্বপূর্ণ সিকিউগুলো আসতে পারে, সেইগুলো আমরা সলভ করে তোমাদের ক্লাস নিব, ঠিক আছে? এইগুলো হলো আমাদের স্পেশাল ফেচার্স, তোমরা ভর্তি হলেই এইগুলা পেয়ে যাবে। দেখো FRB 4 পয়েন্টের এবার আমরা যাই যে হচ্ছে কত কোর্স ফি। কোর্স ফি কত? বাংলা, ইংলিশ, ICT, এটা কম্বো, এটা তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স সবার আছে। এই কম্বোটা প্রথম 1000, যারা প্রথম 1000 জন ভর্তি হবে 50% ডিসকাউন্ট পাবে। যার কোর্সের মূল্য ছিল 4500, কেটে হয়েছে 2250, 50% ডিসকাউন্ট, হিউজ একটা ডিসকাউন্ট। তারপরে পরবর্তী সবার জন্য, যারা প্রথম 1000 জনে যারা ভর্তি হইতে পারলে না, তাদের চিন্তার কিছু নেই, 40% পাচ্ছ। ওরা 10% বেশি পাচ্ছে, তোমরা 10% কম পাচ্ছ। তাই তোমাদের ভর্তি ফি কত? 2700, 450 টাকা বাড়াই দিবা এই। আর যারা হচ্ছে প্রথম 1000 জন, তারা তো লাকি, 50% ডিসকাউন্ট। দেখো এবার কম্পালসারি, তোমাদের কম্পালসারি কিছু থাকে না। প্রথম 1000 জন কম্পালসারি মনে করো তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো 4টা থাকে, এইগুলা প্রথম 1000 জন এও পাচ্ছে 50%। ইন্ডিভিজুয়াল কম্পালসারি, মনে করো তোমার 4টা গ্রুপ সাবজেক্টের একটা, তুমি শুধু কৃষি পড়তে চাও বা অর্থনীতি পড়তে চাও বা পৌরনীতি পড়তে চাও, ঠিক আছে? সেগুলোর জন্য কত? 1250 টাকা। আর পরবর্তী সবার জন্য 40% ডিসকাউন্টে কত? 1500 টাকা। এগুলো কম্পালসারি, বাংলা, ইংলিশ, ICT। তারপরে দেখো
পরবর্তী গ্রুপ সাবজেক্ট, যারা গ্রুপ সাবজেক্ট পড়বা তাদের কত? গ্রুপ সাবজেক্ট অনেকেই আসো, বাংলা ইংলিশ আইসিটি তোমরা পড়তে চাচ্ছ না, তোমরা হচ্ছে তোমাদের গ্রুপ সাবজেক্ট পড়বা। প্রথম 1000 জন এইখানেও কত পাবে? 50% ডিসকাউন্ট 2500 টাকায়। আর পরবর্তী সবার জন্য 40%। এইখানে প্রথমে 1000 জনে ভর্তি হলে তো তোমরা লাকি, 50%, ওরা 40%। ওইখানে তুমি 2500 দিয়ে এইখানে তোমাকে 3000 পে করা লাগবে। আর ইন্ডিভিজুয়াল গ্রুপ সাবজেক্ট, শুধু অর্থনীতি পড়তে চাও, শুধু পৌরনীতি, শুধু কৃষি, তখন তোমাকে 50% ডিসকাউন্টে প্রথম 1000 জনের মধ্যে থাকলে 2000 টাকার কোর্স তুমি 1000 টাকায় পাচ্ছ, 50%। আর পরবর্তী সবার জন্য 2000 টাকার কোর্স কতই পাচ্ছ? 1500, 40%। এইখানে সবাই কি করবা? তোমরা হচ্ছে যেহেতু তো আমাদের শুরু হচ্ছে এই নভেম্বরের শুরুর দিকে, তোমরা ভর্তি হওয়ার চেষ্টা করবা। চেষ্টা করলেই কিন্তু এই যে 50% যে ডিসকাউন্টটা, এটা লুফে নিতে পারবা, না হইলে কিন্তু লস। 50% না নিতে পারলে তোমাকে দেখো এখানে 500 টাকা, সবগুলাই যদি 500, এইখানে 500, ওইখানে 450, সবগুলোতে যদি এত টাকা বেশি দিতে যাও তাইলে তো ব্যবসায় তোমাদের লালবাতি হয়ে যাবে। তাই প্রথম 1000 জনের মধ্যে থাকার চেষ্টা করবা। তারপরে দেখো বান্ডেল কোর্স, প্রথম 1000 জন 3800। তার মানে কি? বান্ডেল সবগুলা সাবজেক্ট একসাথে, যারা প্রথম 1000 60% ডিসকাউন্ট। এতক্ষণ সব 50%, এখানে যে 60%। কত? 9500 টাকার কোর্স 3800 টাকা। 9500 টাকার কোর্স 60%। কিন্তু তোমার একটা শর্ত, 1000 জনের, প্রথম 1000 জনের মধ্যে ভর্তি হওয়া লাগবে। পরবর্তী সবার জন্য কত? 55%, যা 4275 টাকা। তার মানে তোমাকে 475 টাকা যে এক্সট্রা পে করা লাগবে, প্রায় 500। তাই তোমাদের এই যে 500 টাকা কমে ভর্তি হওয়ার জন্য কি করতে হবে? প্রথমে 1000 জনের মধ্যে থাকতে হবে। আমাদের এই কোর্স নিয়ে তোমাদের কোনো জানার ইচ্ছা থাকলে তোমরা কমেন্টে জানাইতে পারো। এটাই হচ্ছে আমাদের ছিল কোর্স ডিটেল। এবার আমরা বাংলাদেশের মাছের বিভিন্ন উৎস সম্পর্কে পড়ব। পড়ানো শুরু করেন ভাই, এত হওয়া ধৈর্য হলে তো হবে না। আমরা আবার শুরু করছি আমাদের যে টপিক আছে। অনেকে বলছো নামাজের টাইম দেওয়া হচ্ছে না, দেখো আমার পরে আরেকজনের ক্লাস, সবার ক্লাস নিতে হবে, আমার নির্দিষ্ট টাইমের মধ্যে আমার ক্লাসটা শেষ করতে হবে। তাই তোমরা যারা নামাজ পড়তে যাবে তারা নামাজ পড়ে আমাদের লাইভটা চলতে থাকুক, তোমরা এসে আবার ক্লাসে যুক্ত হয়ে যাবে। দেখো আমাদের হচ্ছে বাংলাদেশে মাছের উৎস, কোন কোন উৎস থেকে আমরা মাছ পাই? অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, নদী, বিল, হাওর, লেক। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, এর কোনো বাদ থাকে না, নদী ও নিজের মতো প্রবাহ হয়। বিল ও সেম, হাওর, টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর যেগুলো আছে সেইগুলা। লেক, কাপ্তাই লেক, ওর কি কোনো বাদ আছে? ও নিজের মতো ও প্রবাহ হচ্ছে, ওইখানে যে মাছ চাষ হচ্ছে সেটাই। আর বদ্ধ জলাশয় পুকুর, তুমি তোমার বাড়ির আশেপাশে চারদিকে ঘিরে যে চাষটা করছো সেইটা পুকুরে। এবার মাছ চাষের ধারণা, স্থান ও আবাস। মাছ চাষ করতে হলে তোমার প্রথমে কি লাগবে? একটা স্থান নির্ধারণ করতে হবে। স্থান ছাড়া তুমি কোথায় মাছ চাষ করবা? তুমি কি তোমার বাড়ির উঠানে মাছ চাষ করবা, নাকি তোমার বাড়ির সামনে মাছ চাষ করবা? এটা তো সম্ভব না। তাইলে কি করতে হবে? একটা স্থান ও মাছের জন্য একটা স্থান নির্ধারণ করতে হবে এবং একটা আবাস তৈরি করে দিতে হবে। সেটা অভ্যন্তরীণ মুক্ত হোক, অভ্যন্তরীণ আবদ্ধ হোক বা সামুদ্রিক হোক। তুমি নদী, বিল, হাওর, লেক, না পুকুর, না সমুদ্র। দেখো তোমরা আবার বলবা নদীতে আবার কিভাবে মাছ চাষ করে? ওই যে এখন অনেকগুলো জাল হচ্ছে মাঝখানে চারদিকে ঘিরে, ওর ভিতরে মাছ চাষ করছে না, ওই পদ্ধতির কথা বলছি। নিবিড়তা, দেখো সনাতন, আধা নিবিড় আর শুধু নিবিড়। নিবিড় মানে কি? মাছের ঘনত্ব, তুমি কতটুকু মাছের ঘনত্ব রাখবা। তুমি কি পুরো পুকুর মাছে ভর্তি করে ফেলবা, নাকি অল্প নিবিড় রাখবা, যে অর্ধেক মাছ থাকবে আর অর্ধেক পানি, এমন টাইপের রাখবা? দেখা যাচ্ছে মাছ এতই বেশি যে মাছের অক্সিজেনের অভাবে মরে যাচ্ছে, তাইলে তো হলো না। আর সনাতন পদ্ধতি,
সেখানে কি তোমার খুব একটা নিবিড়ও থাকতো না, খুব একটা বেশি মাছও থাকতো না, ওই হালকা পাতলা মাছ ওই বাসায় খাওয়ার জন্য করছে, চাষ করছে, সেইগুলাকে বোঝাচ্ছে। কিন্তু তুমি তো আর বাসায় খাওয়ার জন্য করবা না, তুমি কি করবা বাণিজ্যিক উদ্দেশ্যে। তোমার উদ্দেশ্য কি বিক্রি করতে হবে মাছটা। দেখো চাষ পর্যায় নার্সারি, হ্যাচারি, ব্রুড চাষ, পালন পুকুর। পালন পুকুর নার্সারি কি যেখানে মাছের পোনা ফুটাচ্ছে, এই যে হ্যাচারিও কিন্তু সেম, ব্রুডও সেম। কোনোটা তুমি কৃত্রিম উপায়ে ফুটাচ্ছ মাছের বাচ্চা, আবার কোনোটা প্রাকৃতিকভাবেই মাছ বাচ্চা দিচ্ছে। আর এই যে পালন পুকুর মানে কি, তুমি পুকুরে ওই বাচ্চাগুলা নিয়ে এসে যখন চাষ করছো সেটা পালন পুকুরের অন্তর্ভুক্ত। এবার মিশ্র চাষ, সমন্বিত মাছ চাষ। সমন্বিত মাছ চাষে কি কি থাকবে দেখো, মাছ থাকবে, মাছের মধ্যে আর কি থাকবে, হাঁস মুরগি। অনেকে আমরা এখন দেখি না যে পুকুরের যে পাড় থাকে, পাড়ের উপরে হাঁস মুরগি চাষের জন্য তারা খামার করছে, এই খামারের মধ্যে মাছ চাষ করছে। আবার অনেকে ধানের, দেখো আমাদের দেশে নির্দিষ্ট সময় পর পর ধানের জমিতে মাছ চাষ করা যায়। দেখো যখন বন্যা ধানের জমিতে অনেক পানি, তখন কিভাবে ধানের মাছ চাষ করবে, তখন ধানে কিভাবে মাছ চাষ করবে, ওই যে ধানের জমি আবদ্ধ করে দিবে, আবদ্ধ করে দিয়ে ওইখানে মাছ চাষ করবে। প্রজাতি একক অথবা মিশ্র, তুমি একটা মাছও চাষ করতে পারো, মানে একটা সাধারণ মাছ তুমি শুধু রুই চাষ করবা। আর মিশ্র মানে কি, তুমি রুই, কাতলা, নাইলোটিকা, রাজপুটি সব একসাথে চাষ করবা। এটা কি ক্লিয়ার? সমন্বিত মৎস্য চাষ, হাঁস মুরগি, মুরগি মাছ আর ধান মাছ, এইগুলার ভিতরে কি ক্লিয়ার তোমাদের এই যে বিষয়টা? দেখো অনেকে এই যে মিশ্র চাষটা এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা চাষ করলে কি হয় যে এই যে মাছ খাবার খাওয়ার পরে সে মলমূত্র যে ত্যাগ করছে সেটা ধানের জমিতে সার হিসেবে কাজে লাগছে। আবার মুরগি যে মলমূত্র দিচ্ছে বা যার বিষটা, সেটা কিন্তু মাছ আবার খাচ্ছে। হাঁসের ক্ষেত্রেও সেম। এইগুলো সমন্বিত মাছ চাষ, এটা কিন্তু লাভজনক। তুমি এক ঢিলে দুই পাখি মেরে ফেলছো। তোমাদের এই বিষয়টা কি ক্লিয়ার? দেখো এবার মাছ চাষের বিভিন্ন ধাপ আমরা একটু আগেই দেখলাম যে তোমার প্রথমে কি করতে হবে, পুকুর নির্বাচন। তুমি তো মাছ চাষ শুরু করবা, তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, পুকুরটা নির্বাচন করতে হবে। তুমি কোন পুকুরে মাছ চাষ করবা, কতটুকু মাছ চাষ করবা, তোমাকে আগে পুকুর সিলেকশন। না হলে তো মনে করো মাছ চাষের পূর্ব শর্ত তোমার কি, পুকুর ছাড়া তুমি কখনোই মাছ চাষ করতে পারবে না। এটা তোমার পূর্ব শর্ত। এইবার পুকুর মনে করো, এটা পুকুরের স্থান নির্বাচন করলে স্থান, এবার তোমাকে কি করতে হবে, পুকুরটা খনন করতে হবে। দেখো তোমার পুকুরটা মনে করো, বা তোমার পুকুর আছে, পুকুরটা খুবই অগভীর, মাছ চাষের জন্য সর্বনিম্ন 1.5 থেকে 3 মিটার, সর্বনিম্ন 1.5 মিটার, সর্বোচ্চ 3 মিটার গভীরতা থাকা লাগে। কিন্তু উত্তম কত, 2 মিটার, 2 মিটার মতো তোমাকে রাখতেই হবে, না হলে কিন্তু পুকুরের মাছ চাষ করা যাবে না। তারপরে দেখো পোনা নির্বাচন, তোমাকে রোগমুক্ত, তারপরে সবচাইতে ভালো পোনাটা নির্বাচন করতে হবে। এই পোনাটা যদি না নির্বাচন করো, তুমি যদি একটা রোগযুক্ত মাছ নিয়ে আসো, মনে করো তুমি রুই মাছ চাষ করবে, তুমি একটা রোগযুক্ত মাছ নিয়ে আসছো, সেই মাছটা কিন্তু ভালো ফলন দিবে না, ফলে তোমার অর্থনৈতিকভাবে যে ক্ষতি তৈরি হবে তা তুমি পোষাইতে পারবে না। এখন পোনা অবমুক্তকরণ মানে কি, তোমাকে পোনা ওই পুকুরে ছাড়তে হবে। তুমি যে পোনাটা নিয়ে আসছো, ওই যে খেয়াল রাখতে হবে তোমার রোগটা যাতে কম থাকে, তারপরে মাছটা যাতে ভালো ফলন দেয়, এমন মাছ তোমাকে নির্বাচন করতে হবে। তারপরে তুমি এই পোনাটা কোথায় করলে, পুকুরে ছেড়ে দিলে, ঠিক আছে। তারপরে মাছের সম্পূরক খাদ্য তৈরি, আমরা বিভিন্ন মোলাসেস খাদ্য তৈরি, তারপরে বাইরে থেকে বিভিন্ন ধরনের খাদ্য আমরা পুকুরে প্রয়োগ করি না, এটাই সম্পূরক খাদ্য। সম্পূরক খাদ্য কাকে বলে, মাছের পূর্ণাঙ্গ বৃদ্ধি বা সুপরিকল্পিতভাবে বৃদ্ধির জন্য বাইরে থেকে যে খাদ্য পুকুরে প্রয়োগ করা হয় তাকে সম্পূরক খাদ্য বলে। এবার ওইটা তো তুমি প্রয়োগ করলে মাছের বৃদ্ধির জন্য। মনে করো প্রাকৃতিক খাদ্য, তোমার মাছের নিবিড়তা অনেক বেশি, তোমার প্রাকৃতিক খাদ্যে হচ্ছে না, তোমার তখন বাইরে থেকে খাদ্য প্রয়োগ করতে হবে। দেখো মাছের রোগ ও পোকা দমন, মাছের বিভিন্ন ধরনের রোগ হয়, ফুলকা পচা, ঢলে পড়া, তারপরে উকুন, এই রোগগুলো এইগুলা তোমাকে দমন করতে হবে। তারপরে মাছে এই যে পোকা কি হলো, উকুন, মাছেও কিন্তু উকুন হয়, মানুষের যেমন উকুন হয় মাছেও কিন্তু উকুন হয়, এই উকুনটা দমন করতে হবে।
দেখো মাছের পরিবহন ও সংরক্ষণ। তুমি যে হচ্ছে মাছটা, মনে করো তোমার সব এই ধাপগুলা তুমি শেষ করছো, এখন তোমার মাছটা অনেক বড় হয়ে গেছে, এখন মাছটা তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় বা বাজারে নিয়ে যাবা, তখন কি একটা সুন্দর পরিবহনের দরকার আছে না? এই জন্য তোমার রাস্তাঘাট ভালো হওয়া লাগবে। সংরক্ষণ, মনে করো তুমি নিয়ে যাবে ড্রাম, যেখানে অক্সিজেন দিয়ে তোমাকে নিয়ে যাইতে হবে, যাতে তুমি তাজা মাছ নিয়ে যেয়ে ভালো একটা ফল পাও বা ভালো একটা টাকা পাও, অর্থনৈতিকভাবে লাভবান হও, সেটা ঠিক সংরক্ষণ করে মাছ পরিবহন করতে হবে। মাছ বাজারজাতকরণ ও রপ্তানি। মাছ বাজারজাতকরণ মানে কি, তুমি মাছটা বাজারে নিয়ে যেয়ে বিক্রি করবা, এই যে এই বিষয়টা বাজারজাতকরণ মানে তুমি মাছটা ধরছো, ধরার পরে এখন তোমার অর্থনৈতিকভাবে তো তোমার উদ্দেশ্যই কী ছিল, মাছ বিক্রি করে আমি অর্থনৈতিকভাবে লাভবান হব, সেই জন্য তুমি মাছ বাজারে নিয়ে যাবা, অথবা তোমার মাছটা তুমি রপ্তানি করতে পারো। বাংলাদেশ কিন্তু মাছ রপ্তানিতে একটা ভালো পর্যায়ে আছে, তাই না? তোমরা অবশ্যই জেনে থাকবে। এখন এই মাছটা কি করবা, বাজারজাত করে রপ্তানি করবা বিভিন্ন দেশে। এই মাছগুলা অনেক টাকায় তুমি দেশে বাজারজাত করার চাইতেও বিদেশে যদি রপ্তানি করতে পারো, অনেক বৈদেশিক মুদ্রা পাবা, যেটা বাংলাদেশ থেকে অনেক লাভবান হবা। ঠিক আছে, এই ধাপগুলা বুঝতে পারছো? মাছ চাষের যে ধাপগুলা ছিল। এবার আমার মাছ চাষের পুকুরের পানির গুণাগুণ, কি কি পানির গুণাগুণ কি কি থাকা লাগবে। কিছু ভৌত গুণাগুণ আছে, কিছু রাসায়নিক গুণাগুণ আছে। তোমরা কি ওই ধাপগুলা সব বুঝতে পারছো? তাহলে কি আমরা এই টপিকটা শুরু করব, মাছের পুকুরের ভৌত গুণাগুণ আর হচ্ছে রাসায়নিক গুণাগুণ যেটা আছে। দেখো ভৌত গুণাগুণের মধ্যে কি কি আছে, গভীরতা, তাপমাত্রা, সূর্যালোক, পানি ঘোলাত্ব। এই চারটা পয়েন্ট মনে রাখো। মাছের ভৌত পুকুরের ভৌত গুণাগুণ আর রাসায়নিক গুণাগুণ আসলে তুমি এই চারটা পয়েন্ট অবশ্যই দিবা। দেখো পুকুরের গভীরতা কত হওয়া উচিত, 1.5 থেকে 3 মিটার, কিন্তু তোমার পুকুরের গভীরতা 1.5 মিটার বা 3 মিটারের মধ্যে হচ্ছে না, তাইলে কিন্তু পুকুরটা ভালো হবে না। তাহলে তুমি এখন বুঝতে পারছো না তুমি পুকুরের গভীরতা 1.5 মিটার রাখবা না 3 মিটার রাখবা, এটা তুমি বুঝতে পারছো না। তাইলে একটা মধ্যম পন্থা অবলম্বন করো, দুইটার মাঝামাঝি একটা নাও, 2 মিটার সর্বোচ্চ উত্তম। এই গভীরতাটা 2 মিটার হইলে সবচাইতেও ভালো হয় পুকুরের গভীরতা, বুঝছো? তারপরে দেখো তাপমাত্রা, মাছের বৃদ্ধির জন্য তাপমাত্রা কত, 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস হইলে ভালো হয়। 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কখন থাকে, গ্রীষ্মকালে। এই জন্য গ্রীষ্মকাল মাছ উৎপাদনের জন্য খুবই ভালো একটা মৌসুম। কিন্তু শীতকালে এই যে তাপমাত্রাটা অনেক কম থাকে, এখন দেখো অনেক কম আমাদের তাপমাত্রা, সেজন্য কি হয়, তাপমাত্রা অনেক কম থাকার জন্য আমাদের মাছের বৃদ্ধি খুব ভালো মতো হয় না। ভালো মতো না হওয়ার ফলে কি হয়, আমরা সঠিক সময়ে বাজারজাত করতে পারি না এবং ভালো ফল পাই না। দেখবা শীতকালে মাছ কিন্তু খুব একটা বড় বৃদ্ধি হয় না, কারণ কি এই সময় মাছ খাবার খাওয়া কমিয়ে দেয় অতিরিক্ত শীতে। তারপরে হচ্ছে তাপমাত্রার যে কারণ, একটা সূর্যের আলো ওদের বৃদ্ধিতে একটা ইফেক্ট ফেলে। তারপরে আমরা পড়বো সূর্যালোক। সূর্যের আলো বেশি পড়লে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ফাইটোপ্লাঙ্কটন উৎপাদন করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তো আমরা সবাই জানি, যে কি উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কি উৎপাদন করে, শর্করা জাতীয় যে খাদ্য উৎপাদন করে, সেটা যখন পানির নিচে করছে তখন থেকে আমরা কি বলছি, ফাইটোপ্লাঙ্কটন। ঠিক আছে, এরা কি করে, পানির নিচে যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করে তাকে কি বলে, ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন উৎপাদন করে। পানির ঘোলাত্ব, এটি বেশি হলে কম সূর্যের আলো প্রবেশ করে। ভৌত গুণাগুণ, দেখো সূর্যালোকের উপস্থিতিতে যেহেতু ওদের বৃদ্ধি হচ্ছে, এখন পানি দেখা যাচ্ছে খুবই ঘোলা তোমার পুকুরের পানি, তাহলে কি ওইখানে সূর্যের আলো কম প্রবেশ করবে, মাছ বৃদ্ধি ভালো পাবে না। বা অক্সিজেনের ঘাটতিও হতে পারে, যে ওর ভিতরে অক্সিজেন প্রবেশ করতে পারছে না, মাছের মানে ঘোলাত্বের কারণে পানির ঘনত্ব অনেক বেড়ে গেছে, কিন্তু এই অবস্থা থাকতে দেওয়া যাবে না। তারপরে দেখো রাসায়নিক গুণাগুণ।
রাসায়নিক গুণাগুণে কি আছে দেখো, সবই রাসায়নিক, মানে রসায়নের সাথে সম্পর্কিত। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সংকেত কি NH3, কার্বন ডাই অক্সাইড CO2, অক্সিজেন কি O2। অক্সিজেন দুইটা অণু দিয়ে গঠিত হয়, তাই আমরা অক্সিজেনকে কি বলি O2। কার্বন ডাই অক্সাইড এক অণু কার্বন, দুই অণু অক্সিজেন। আর অ্যামোনিয়া NH3। যারা সায়েন্সে ছিল তারা অবশ্যই এটা রিলেট করতে পারবে। আর পিএইচ কি, পিএইচ কাকে বলে তোমরা অবশ্যই এটা সবাই কমেন্টে লিখো, পিএইচ কাকে বলে। এটা আমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে ছিল, পিএইচ কাকে বলে। প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম টপিক মাটির অম্লমান কি, এখানে তোমরা পিএইচটা কি তাই বলো। অক্সিজেন, মাছ চাষের জন্য অক্সিজেন, আমরা যেমন শ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করি, মাছও ঠিক শ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করে, কিন্তু আমরা নাকের সাহায্যে, ওরা ফুলকার সাহায্যে অক্সিজেন গ্রহণ করে। আমরা ওদের সংজ্ঞায় দেখছি। দেখো, মাছ চাষের জন্য পুকুরে প্রতি লিটারে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। প্রতি লিটার পানিতে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকতে হবে, তাইলে মাছের জন্য সবচাইতে উপকারী। তারপরে দেখো কার্বন ডাই অক্সাইড, কতটুকু থাকবে কার্বন ডাই অক্সাইড প্রতি লিটার পানিতে? 12 মিলিগ্রামের কম থাকা জরুরি। 12 মিলিগ্রামের বেশি থাকলে সেটা ক্ষতিকর। দেখো, কার্বন ডাই অক্সাইড তো আমরা ত্যাগ করি আর অক্সিজেন গ্রহণ করি। কার্বন ডাই অক্সাইড, এই যে অক্সিজেন যে আমরা গ্রহণ করছি এটা আমাদের গাছ দিচ্ছে, আবার হচ্ছে কার্বন ডাই অক্সাইড ওরা গ্রহণ করে নিচ্ছে, এই জন্য একটা সমতা তৈরি হচ্ছে। ঠিক পানির ভিতরেও তাই, ওরা হচ্ছে অক্সিজেন গ্রহণ করবে, আর এই যে ত্যাগটা করছে সেটা 12 মিলিগ্রামের কম থাকা জরুরি। ঠিক আছে। অ্যামোনিয়া, সম্পূরক খাদ্য তৈরিতে মাছের বিষটা পচে তারপর যে গ্যাস তৈরি হয়, মনে করো একটা জৈব গ্যাস, যেটা কি তৈরি হবে, তুমি যে সম্পূরক বাইরে থেকে মাছের বৃদ্ধির জন্য সম্পূরক খাদ্য দিচ্ছ না, তারপরে হচ্ছে মাছের কি হচ্ছে, বিষটা পচে যাচ্ছে, একটা গ্যাসের তৈরি হচ্ছে, এটাকে কি বলে? অ্যামোনিয়া। আর এই যে অ্যামোনিয়া গ্যাস পরে অ্যামোনিয়াম নাইট্রেটে রূপান্তরিত হয়, বা শুধু নাইট্রেটে রূপান্তরিত হয়, যাকে বলে NH4। এই গ্যাসটা মাছের জন্য ক্ষতিকর, এটা বেশি থাকা যাবে না। আর পিএইচটা তোমরা কি লিখছো, পিএইচ কাকে বলে? পিএইচ কাকে বলে? এই যে লাবণী আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, ও হচ্ছে সুন্দর একটা সংজ্ঞা দিয়েছে। পিএইচ হলো কোনো জলীয় দ্রবণ যা অম্লীয় ক্ষারীয় পরিমাপ করার একটি স্কেল। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক। পিএইচ হলো হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, যেটা আমাদের H+ এবং OH- এই দুইটা অণুকে আলাদা করে। H+ বেশি থাকলে সেটা কি? অম্লীয় বৈশিষ্ট্য। OH- বেশি থাকলে সেটা ক্ষারীয়। আর দুইটা সমান থাকলে তাকে নিরপেক্ষ বলে। ঠিক আছে। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় পানির পিএইচ কি, যে বৈশিষ্ট্যর কারণে পানি অম্লীয় নাকি ক্ষারীয় নাকি নিরপেক্ষ বোঝা যায়, তাকে পানির পিএইচ বলে। মাটির ক্ষেত্রে শুধু পানির জায়গায় মাটিটা লিখে দিলেই এনাফ। দেখো, এই পিএইচ কত থাকা লাগে? 6.5 থেকে 8.5। দেখো, পিএইচের একটা স্কেল আছে যেখানে 1 থেকে 14, 1 থেকে 6.9 পর্যন্ত যেটাকে অম্লীয় ধরা হয় বা অ্যাসিডীয়, আর 7 কি? নিরপেক্ষ। 7-এর অধিক হইলে কি হবে? ক্ষারীয়। এটা দেখো খুবই কাছে, 7-এর কাছে দুইটাই 6.5, 8.5। এটা কি প্রমাণ করছে? যে মাছ চাষের জন্য একটা নিরপেক্ষ যে হচ্ছে পিএইচ সেটার প্রয়োজন হয়। ঠিক আছে, এটা ছিল আমাদের রাসায়নিক গুণায়ন। এখন আমরা বায়োফ্লক সম্পর্কে জানবো। বায়োফ্লকটা কি? বায়োফ্লক হলো জৈব পদার্থ ও অণুজীবের দলা। তোমাকে যদি পরীক্ষায় দেয় বায়োফ্লক কি? জৈব পদার্থ ও অণুজীবের দলা। এই পদ্ধতি মাছ চাষে প্রচুর খাবার দিতে হয়। তুমি যদি বায়োফ্লকে মাছ চাষ করতে চাও, তোমাকে প্রচুর খাবার দিতে হবে বাইরে থেকে। মানে কি, মাছের তুমি দ্রুত বৃদ্ধি করতে চাও এই পদ্ধতিতে। দেখো, বায়োফ্লক পদ্ধতির এবার সুবিধাটা কি? অনেক বেশি ঘনত্বে মাছ চাষ করা যায়, ফলে অল্প জায়গায় অনেক বেশি উৎপাদন করা যায়। কারণ কি? অল্প জায়গায় বেশি উৎপাদন করতে পারছো। মাছের যে ঘনত্বটা তুমি বাড়াচ্ছ কি কারণে?
তুমি যদি শুধু প্রাকৃতিক উপায়ে ওই যে অতগুলা মাছের খাবার দিতে যাও তাইলে কিন্তু হবে না, এই জন্য তোমাকে বাইরে থেকে খাবার প্রয়োগ করতে হবে, ওই যে মাছের ঘনত্ব বেশি হওয়ার কারণে। এই জন্য মাছের দ্রুত বৃদ্ধি হয় বাইরে থেকে খাবার প্রয়োগ করায়। FCR ফুড কনভার্সন রেশিও কম, বিধায় খাদ্য খরচ কম। খাদ্যের ব্রড প্রোটিনের 37%, মাইক্রোবিয়াল বা প্রোটিনে পরিবর্তন হয়। উদাহরণস্বরূপ কোনো পুকুরে 30% প্রোটিন সমৃদ্ধ দৈনিক 100 কেজি খাবার প্রয়োগ করলে সেখানে দৈনিক 11 কেজি মাইক্রোবিয়াল প্রোটিন পাওয়া যায়। দেখো এইটা কি বলছে, তুমি যে খাবারটা প্রয়োগ করছো তার দ্বিগুণেরও বেশি তোমার হচ্ছে ওই মাছটা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে তোমার ওই ওজনটা বেড়ে যাওয়ার ফলে অনেক লাভবান হচ্ছে, পরবর্তীতে বিক্রি করতে গেলে ওজন বেশি পাওয়া। তারপরে দেখো যেহেতু বিভিন্ন ধরনের উপকারী অণুজীব ব্যাপক মাত্রায় মাছের পুকুরে বিদ্যমান থাকে সেহেতু ক্ষতিকর রোগ জীবাণু মাছকে আক্রমণ করতে পারে না। দেখো ছত্রাক, ব্যাকটেরিয়া এইগুলা তো আমাদের অণুজীব বিভিন্ন ধরনের, এইগুলা তেমন আমাদের ক্ষতিও করে তেমন আমাদের আবার সহযোগিতাও করে। এরা কি করে দেখো, পুকুরে বিদ্যমান ক্ষতিকর রোগ জীবাণু ধ্বংস করে দেয়, আর এই যে সম্পূরক খাদ্য সেটাও ধ্বংস করতে সহায়তা করে। দেখো পানি পরিবর্তন করার প্রয়োজন হয় না, খুব অল্প পরিমাণ পানি দিয়ে চাষ করা যায়, ফলে দূষণের মাত্রা একেবারেই কম। এটাই সুবিধা, অল্প পরিমাণ পানি এবং দূষণও কম হচ্ছে। বায়োফ্লক পানি পরিবর্তন না করে অ্যারোশন দেওয়া হয়, ফলে বিদ্যুৎ খরচ তুলনামূলক কম হয়। দেখো পানিতে তো তুমি সম্পূরক খাদ্য প্রয়োগ করছো, এই জন্য কি একটা অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে না, এর ফলে পানি কি একটা দূষণের সম্ভাবনা আছে, সেটা ধ্বংস করতে তোমাকে কি দিতে হবে, অ্যারোশন। হ্যাঁ, বাইরে থেকে তোমাকে দিতে হবে। ভূমি ও পানির সর্বোচ্চ, দেখো অল্প জায়গাতে তুমি অনেক মাছ তৈরি করতে পারছো, এই জন্য কি তোমার ভূমি ও পানির সর্বোচ্চ ব্যবহার হচ্ছে। সামুদ্রিক মাছকে সমুদ্র থেকে দূরবর্তী স্থানে যেখানে ভূমির মূল্য কম বা অন্যান্য সুবিধা বিদ্যমান সেরকম স্থানে চাষ করা যায়। মনে করো সমুদ্রের মাছ তুমি চাষ করতে চাচ্ছ যেখানে ভূমির মূল্য কম, সেখানে যেয়ে তুমি জমি কিনে সেইখানে চাষ শুরু করে দিলে, তারপরে কি তোমার হচ্ছে যে প্রথম যে কস্টটা সেটা খুবই কম হইলো, যে তুমি প্রফিটটা পাবা সেটা অনেক বেশি হবে। বায়োফ্লক ব্যবহার করে বাজারের নিকটবর্তী স্থানে অল্প জায়গায় খামার স্থাপনের মাধ্যমে সারা বছর মাছ চাষ করা যায়। তুমি এই পদ্ধতিতে কি করবা, অল্প জায়গায় যেহেতু বাজার যেখানে তার কাছাকাছি যদি তুমি জমি কিনে এই চাষটা করতে পারো, তুমি সহজেই তুমি বাজারজাত করতে পারছো মাছটা। দেখো চিংড়ি সরবরাহ করা যায়, মাছ সারা বছর মাছ ও চিংড়ি, এই পদ্ধতিতে তুমি মাছ চাষও করতে পারো, যে কোনো রুই, কাতলা, আবার চিংড়িও। এইবার আমরা পড়বো আমাদের হট টপিক, রাসপুটি মাছ চাষ। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সৃজনশীলের জন্য, রাসপুটি জানাই লাগবে। এই যদি না জানো তাহলে তোমাদের কৃষি শিক্ষার এই অধ্যায় পড়াই বৃথা। রাসপুটি, নাইলোটিকা, চিংড়ি, বাগদা, গলদা এইগুলা তোমার জানাই লাগবে। এইগুলার মধ্যে পার্থক্য কি, এদের বৈশিষ্ট্য কি, এগুলো না জানলে তুমি সৃজনশীল লিখতেই পারবে না, এমনকি এমসিকিউ ভুল করে আসবে। ঠিক আছে, এই টপিকটা যা পড়াচ্ছি এগুলা কিন্তু ভালো করে এখনও দেখে রাখো, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। শেষে কিন্তু আমি তোমাদের জন্য 10টা প্রশ্ন করব, এই 10টা প্রশ্নের যারা অ্যান্সার দিতে পারবে তাদের জন্য একটা গিফট আছে, 10টারই অ্যান্সার দিতে হবে। কারোর কি কোনো বুঝতে সমস্যা, কোনো জিজ্ঞাসা? এখন রাসপুটির বৈশিষ্ট্য আমরা দেখি। রাসপুটির অন্য নাম কি, থাই সরপুটি, এটা মাথায় রেখো। রাসপুটির অন্য নাম কি, এটা তোমার এমসিকিউ আসতে পারে। থাই সরপুটি, এটার বৈজ্ঞানিক নাম কি, পুন্টিয়াস গনিনোটাস। এটা না পড়লেও চলবে কিন্তু দেখে রাখতে পারো, পুন্টিয়াস গনিওনোটাস। দক্ষিণ এশিয়ায় দ্রুত বর্ধনশীল এক প্রজাতির মাছ। এটা কি, দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল এক প্রকারের মাছ। এইটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। 1977 সালে থাইল্যান্ড থেকে প্রথম আমদানি করা হয়। এই যে সরপুঁটি মাছটা 1977 সালে থাইল্যান্ড থেকে প্রথম বাংলাদেশে আমদানি করা হয় চাষের উদ্দেশ্যে। ঠিক আছে, আমাদের দেশে থাই সরপুঁটি যেহেতু থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছে,
এর নাম কি দিছি? থাই সরপুঁটি। এদের বৈশিষ্ট্য কি? প্রতিকূল পরিবেশে কম অক্সিজেনযুক্ত বেশি তাপমাত্রার পানিতেও এই মাছ বেঁচে থাকতে পারে। এই মাছটা তুমি ধান খেতেও চাষ করতে পারবে। মনে করো তোমার এলাকায় অনেক বৃষ্টি হয়, তুমি ওই ধান খেতে এই মাছটা ছেড়ে দিলে, তোমার ধান কাটার আগে বা পানি শুকাই যাচ্ছে ওই সময় তুমি ধরে নিলে, পরে ধান কেটে নিলে, এইভাবে চাষ করতে পারবে। এটা মৌসুমি পুকুর, মানে কি বছরের নির্দিষ্ট সময় পানি থাকে আর বাকি সময় পানি থাকে না, শুধু বর্ষা মৌসুমে পানি থাকে, অন্য সময় পানি থাকে না। সেগুলোকে কি বলে? মৌসুমি পুকুর। সেখানেও তুমি চাষ করতে পারবে, যে কোনো জায়গায় চাষ করতে পারবে। তুমি পুকুরে বলো, ওই মৌসুমি পুকুরে বলো, তুমি ধান খেতে বলো, সব জায়গায় এই মাছটা চাষ করতে পারবে। এইগুলো আমাদের পরীক্ষায় আসতে ফার্স্ট ইয়ারে। হ্যাঁ, এগুলো থাকেই, খুবই গুরুত্বপূর্ণ। এবার এদের বিবরণ দেখো, তোমাকে বলবে এর বৈশিষ্ট্য লেখো, যে সরপুঁটির বৈশিষ্ট্য লেখো, তোমাকে সৃজনশীলে বলবে। রাজপুঁটি মাছ দেখতে অনেকটা দেশি সরপুঁটি, মানে কি ওই যে ছোট ছোট পুঁটিগুলো আমাদের নদী নালা খাল বিলে থাকে সেইগুলার মতনই কিন্তু দেখতে, ঠিক আছে? এই সরপুঁটিটা, রাজপুঁটি মাছগুলো দেখতে চ্যাপ্টা আকারের, দেখবা এদের মাঝে চ্যাপ্টা, দুই পাশে একটু চওড়া, ঠিক আছে? এদের গায়ের রং কেমন? রূপালি। রূপালি বর্ণে, বুঝতে পারছো? এটা সিলভার বা সাদা একটা বর্ণের, ধূসর বর্ণের, রূপালি। এদের লেজ কাটা থাকে, মানে লেজ দুই খণ্ডে বিভক্ত। দেখো এই মাছের বুক ও পাখনার রং হালকা হলুদ। এই যে বুক আর পাখনা কেমন থাকবে? হালকা হলুদ। যখন বৈশিষ্ট্য লিখতে বলবে থাই সরপুঁটির, তখন কিন্তু এইগুলা লিখতে হবে। মুখ গহ্বরে 3 সারি দাঁত আছে, যা দিয়ে চিবিয়ে খায়। মুখ গহ্বরে কয় সারি দাঁত আছে? 3 সারির দাঁত আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। দেখো আরও কিছু বৈশিষ্ট্য দেখি। বৈশিষ্ট্য আসলে সবগুলা মিলাই আমরা হচ্ছে রাজপুঁটিতে যেগুলো পড়ছি, কম অক্সিজেনযুক্ত মাটিতে, পানিতে এরা বেঁচে থাকতে পারে, সব পুকুরে, মৌসুমি পুকুরেও চাষ করা যায়, ধান খেতেও। যত পয়েন্ট দিবা তত মার্ক। এখানে এইগুলা বৈশিষ্ট্যগুলো সবসময় পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবা পরীক্ষায়, ঠিক আছে? দেখো রাজপুঁটি মাছ বেশ শক্ত গড়নের, অধিক ফলনশীল, আবার সুস্বাদু মাছ। খুবই শক্ত গড়নের, এরা অধিক ফলনশীল। আমরা প্রথমেই দেখছি যে কোনো জায়গায় যেহেতু চাষ করা যায়, তাহলে কি ফলন তো বেশি দিবেই। আর এটা সুস্বাদু মাছের বৈশিষ্ট্য। প্রতিকূল পরিবেশে কম অক্সিজেনযুক্ত বেশি তাপমাত্রার স্থানেও এরা বেঁচে থাকতে পারে। পানিতে অক্সিজেন খুব কম, সেখানেও এরা বেঁচে থাকতে পারে। সব ধরনের পুকুর, দিঘি, ডোবা, ধান ক্ষেত, পুকুর, দিঘি, ডোবা, ধান ক্ষেত, সব পরিত্যক্ত জলাশয়েও এগুলা চাষ করা যায়। দেখো জলাশয়ে ফাইটোপ্লাঙ্কটন, ওই যে উদ্ভিদ, ওই যে পানির মধ্যে থাকার উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য উৎপাদন করছে, সেটাই হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, রাজপুঁটির প্রধান খাবার। এই ফাইটোপ্লাঙ্কটনই এরা বেশিরভাগ খায়। সম্পূরক খাদ্য তুমি যদি খুবই বেশি পরিমাণে চাষ করো, তখন তোমাকে প্রয়োগ করতে হবে। তাছাড়া কিন্তু ওই ফাইটোপ্লাঙ্কটন খেয়েই ওরা জীবন ধারণ করতে পারে। তবে পুকুর বিদ্যমান সকল প্রাকৃতিক খাদ্য এরা গ্রহণ করে। পুকুরে সকল বিদ্যমান ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন মানে কি পানিতে ভাসমান এক ধরনের প্রাণী, সেগুলোও এরা খেয়ে থাকে। তুলনামূলক অল্প সময়ে স্বল্প ব্যয়ে সহজেই চাষ করা যায়। অল্প সময়ে, মৌসুমি পুকুর মানে কি বছরের 4 মাস বা 6 মাস তোমার পানি থাকছে, বাদ বাকি সময় থাকছে না, তুমি এই পুকুরেও এগুলোকে পোনা থেকে সেরে চাষ করতে পারবা। স্বল্প সময়ে সহজেই চাষ। এদেশের প্রাকৃতিক পরিবেশ রাজপুঁটি চাষের জন্য খুবই উপযোগী। এর প্রাকৃতিক পরিবেশটা যেমন, সেটা খুবই উপযোগী রাজপুঁটি চাষের। তারপরে দেখো একটি রাজপুঁটি 3 মাসে কত গ্রাম হয়? 150 থেকে 200 গ্রাম, প্রায় 250 গ্রামের সমান। 4টা হইলে 1 কেজি বা 5টা হইলে 1 কেজি, এরকম 3 মাসে কিন্তু রোগবালাই কম হয়। এই মাছগুলার কি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। ঘোলা পানিতেও চাষ করা যায়, মানে কি প্রতিকূল পরিবেশেও চাষ করা যাচ্ছে। দেখছো মুখের সামনে উপরের দিকে বাঁকানো এবং পিঠের মাঝের অংশ উপরের দিকে উঁচু, মধ্যম আকৃতির আঁশ দ্বারা আবৃত। এদের আঁশের আকৃতি কেমন হয়? খুব বড়ও না, খুব ছোটও না, মধ্যম আকৃতির। দেহের রং কি? রূপালি, একটু আগেই দেখছি। এরা মধ্যম ও উপরের স্তরের খাবার খায়, মানে কি একদম গভীর নিচের স্তরের খাবার খায় না,
পানির মধ্যকার তোমার পুকুরের মধ্যকার অংশের খাবার খাবে আর উপরের অংশের খাবার খাবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো রাজপুঁটি মাছ আমরা কিভাবে চাষ করব, এর চাষ পদ্ধতি। মনে করো তুমি এই যে কৃষি শিক্ষা পড়ে তুমি এখন খুবই উদ্বুদ্ধ হইলে যে তুমি এখন রাজপুঁটি মাছটা চাষ করবে। এখন কি করতে হবে, তোমাকে প্রথমে সঠিক পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা ছাড়া ম্যানেজমেন্টে প্রথমেই পড়ায় প্ল্যানিং, অর্গানাইজিং, তারপরে তুমি যে গোলটা উদ্দেশ্যে তুমি কাজ করছো সেটা পাবা। সেই গোলটা প্রথমে তোমাকে কি করতে হবে, প্ল্যানিং, সঠিক পরিকল্পনা। কিভাবে চাষ করবা, চাষের মেয়াদ কতদিন হবে, এগুলোর সঠিক পরিকল্পনা থাকতে হবে। তুমি কিভাবে চাষ করবা, তুমি কি খুব বেশি পরিমাণে চাষ করবা না কম পরিমাণে চাষ করবা, তুমি কি মৌসুমী পুকুরে চাষ করবা না তোমার বাড়ির পাশের একটা পুকুর আছে তুমি সারা বছরই সেখানে চাষ করবা। এই যে পরিকল্পনাটা তোমাকে আগে করতে হবে। তারপরে দেখো, তা না হলে চাষ শুরু করার পর বাধা বিপত্তির সম্মুখীন হবা। মনে করো তোমার ফসল, তুমি হচ্ছে ধান খেতে চাষ করতে চাচ্ছ, তোমার ফসল 4 মাস পরে কাটতে হবে, কিন্তু মাছ এখনও ভালো বৃদ্ধি হয়নি, তোমার ফসল কাটতে হচ্ছে। কারণ কি, তুমি ফসল লাগাইছো 2-3 মাস আগে, তুমি মাছ দিছো 2-3 মাস পরে, তাইলে কিন্তু হবে না। ওই যে ফসলের শুরুতে যদি তুমি দিতে, তাহলে কিন্তু নির্দিষ্ট সময় পরে তুমি মাছটা উত্তোলন করতে পারতে। এই জন্য তোমাকে নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে কাজটা করতে হবে। পুকুর নির্বাচন, পুকুরটি খোলামেলা জায়গায় বাড়ির আশেপাশে হতে হবে। বাড়ির আশেপাশেই হতে হবে এমন কোনো কারণ নাই, কারণ কি আমরা ধান খেতেও চাষ করতে পারছি। এতে পুকুরের ব্যবস্থাপনা ও পরিচর্যার সুবিধা হয়। দৈনিক 7 থেকে 8 ঘন্টা সূর্যালোক যেন পড়ে সেটাও খেয়াল রাখতে হবে, বুঝছো? এটা হচ্ছে এর একটা সুন্দর বৈশিষ্ট্য। বাড়ির আশেপাশে হইলে তুমি ভালো মতো দেখাশোনা করতে পারছো, মাছটা কতটুকু বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন তুমি একটা পর্যবেক্ষণ করতে পারছো, এটা তো সুবিধা। আবার সেই পুকুরটাতে একটু 7-8 ঘন্টা সূর্যালোকে এদের বৃদ্ধি বেশি হবে, এই জন্য সূর্যালোকটা যাতে থাকে সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে। পুকুরটি অবশ্যই বন্যামুক্ত হইতে হবে। মানে কি, তুমি হচ্ছে মনে করো একটা বন্যাপ্রবণ এলাকায় বাস করো, তুমি চাষ করছো, বন্যায় তোমার পুকুরটা ফাটিয়ে গেছে, ওই মাছগুলাও তো হারিয়ে যাবে। তাই কি একটু বন্যাপ্রবণ এলাকায় যে তুমি চাষ করতে পারবা না এমনও কিন্তু না, কিন্তু তোমার যদি এই যে সম্ভাবনাটা বেশি থাকে তাহলে তো তোমার ক্ষতি অর্থনৈতিক, এটাই বোঝাচ্ছে। তারপরে দেখো মাটির গুণাগুণ পুকুরের গুরুত্বপূর্ণ। মাটিটা কেমন হইলে ভালো হয়, দোআঁশ, এঁটেল দোআঁশ ও এঁটেল মাটি পুকুরের জন্য খুবই ভালো। দোআঁশ মাটি কিন্তু আদর্শ মাটি বলা হয়। দোআঁশ মাটিকে যারা জানো, প্রথম পত্রের 2য় অধ্যায় পড়ছো তারা সবাই জানো দোআঁশ হচ্ছে আদর্শ মাটি। আর এঁটেল মাটির কি পানি ধারণ ক্ষমতা সবচাইতে বেশি, এই জন্য এঁটেল মাটিও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। কারণ কি, মাছ চাষের জন্য তো তোমাকে দীর্ঘদিন পানি থাকা লাগবে তোমার পুকুরে, না হলে তো মাছ চাষটা করতে পারছো না, এই জন্য ভালো একটা পানি থাকা লাগবে। দেখো পুকুরের পিএইচ কত থাকা লাগবে, 6 থেকে 8-এর মধ্যে হলে উত্তম, যেটা নিরপেক্ষ। পুকুরের তলার কাদার পরিমাণ কম হলে সবচেয়ে তো ভালো, তবে কোনোভাবেই 10 থেকে 15 সেন্টিমিটার বেশি হবে না। কাদা কি করে, তো এই যে কাদাটা পুকুরের মধ্যে আসে না, এটা গ্যাস। তোমরা যদি হচ্ছে পুকুরে কেউ নেমে থাকো, দেখবা পুকুরে অতিরিক্ত কাদা থাকলে পা দিয়ে যদি তুমি ওইটা সরাও একটা গন্ধ বের হয়। কারণ কি, ওইখানে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস থাকে। এই গ্যাসটা যাতে না নিঃসরণ হয় সেই জন্য তোমাকে কাদা কম রাখতে হবে, যেটা 10 থেকে 15 সেন্টিমিটারের বেশি রাখা যাবে না। পুকুরের আয়তন কত হবে, 10% হতে হবে। মানে কি 10 শতক যেটাকে বলছে, 30% থেকে 1 একর আকারের পুকুরে মাছ চাষ করা হয়। 1 একর মানে কি, ওই 3 বিঘার কাছাকাছি। ঠিক আছে, পুকুরের গভীরতা কত, 1.5 থেকে 2 মিটার রাখতে হবে। পুকুরের পাড়ে বড় গাছ বা ঝোপঝাড় থাকা যাবে না। বেশি গাছ থাকলে, ঝোপঝাড় থাকলে পুকুরে আলো প্রবেশ করবে না। তারপরে যে পাতা পড়বে, ওই পাতাগুলো একসময় পুকুরে যে পড়বে, পড়ার পরে কি একটা গন্ধ সৃষ্টি হবে, ওই যে অ্যামোনিয়া গ্যাসটা সৃষ্টি হবে, যার ফলে মাছের জন্য যেটাও ক্ষতিকর, মাছের স্বাভাবিক বৃদ্ধি ঘটবে না। তারপরে দেখো পুকুরটা তৈরি করবা, পুকুরের পাড় ও তলদেশ উন্নয়ন। কাদা থাকলে সূর্যের আলো পৌঁছাতে পারে না, সেই জন্য এই যে কাদা কম রাখতে হবে এবং প্রাকৃতিক খাদ্য তৈরি হয় না। আগাছা দমন, পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের আগাছা হয়, সেগুলা দমন করতে হবে, না হলে কি হবে,
পুকুরের মধ্যে যে হচ্ছে অক্সিজেনটা ভালোভাবে প্রবাহিত হচ্ছে না, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। কারণ কি, এরা চালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তো কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করবে, তখন কি এই আগাছা ক্ষতি করবে। এই জন্য আগাছা সবসময় কম রাখতে হবে। তারপরে দেখো, রাক্ষসে মাছ নিধন দুভাবে করা যায়। একটা পানি নিষ্কাশন, মানে কি পানিটা তোমাকে পুকুর থেকে সেকে ফেলতে হবে, সেকে ফেলে কি তুমি মাছগুলো তুলে ফেলতে পারো। আর মৎস্য নিধন কি কি, রোটেনন, চা বীজের খোল, তামাকের গুঁড়া, এইগুলো যদি তুমি পুকুরে প্রয়োগ করো তাহলে তোমার ওই যে রাক্ষসে মাছ যেগুলো খাওয়ার জন্য প্রতিযোগিতা করে, অন্য মাছকে খেয়ে ফেলে এবং বেশি খাদ্য গ্রহণ করে, সেগুলোকে তুমি নিধন করতে পারছো। পুকুরে চুন ও সার প্রয়োগ। চুন আর সার কী করতে প্রয়োগ করা হয়? সার প্রয়োগ করা হয় তোমার পানিটা নির্মল রাখার জন্য, তারপরে মাছের বৃদ্ধির জন্য। আর চুন কী কারণে? তোমার পুকুরটা মনে করো অনেক অ্যাসিডিও হয়ে গেছে, তখন তো তোমাকে সমতায় নিয়ে আসতে হবে, এই জন্য চুন। আবার পুকুরের বিষাক্ততা, পানির বিষাক্ততা দূর করতেও চুন প্রয়োগ করা হয়। ঠিক আছে, পুকুর শুকনো হলে সার এবং চুন, গোবর সব একসাথে ছিটিয়ে লাগন দিয়ে চাষ করতে হবে। তাইলে কি ওই যে পুকুর চাষের যে মাটিটা সেটা ভালো হয়ে যাবে, উন্নত, উর্বর। পানিতে প্রাকৃতিক খাদ্য তৈরি হওয়ার জন্য এই যে সার প্রয়োগ কি হয়, তুমি ইউরিয়া সারটা প্রয়োগ করলে, ইউরিয়া সার কী করে? গাছটাকে বৃদ্ধি করে। ওই যে আগাছা যেগুলো আছে পুকুরের মধ্যে, মানে যেগুলো ভালো গাছ, সেগুলো কি করবে? এই ইউরিয়া সার থেকে বৃদ্ধি হয়ে এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশ নিবে। চুন প্রয়োগ করলে সাথে টিএসপি সার প্রয়োগ করা যাবে না, রাসায়নিক বিক্রিয়া করে কার্যকারিতা নষ্ট করে দেয়। তাহলে কি চুনের কার্যকারিতা নষ্ট করে কে? টিএসপি সার। ঠিক আছে, এবার পোনা ও সংগ্রহ ও মজুত। পোনাটা কতটুকু হবে? 12 থেকে 18 সেন্টিমিটার, 12 থেকে 18 সেন্টিমিটারের পোনা হতে হবে। কতটুকু? 12 থেকে 18 সেন্টিমিটারের যে পোনাটা অবমুক্তকরণ করতে হবে। সকালে ও বিকালে পোনা ছাড়াই ভালো। কারণ কি, তুমি ভর দুপুরবেলা ছাড়লে তার মানে কি হচ্ছে, ওই যে রোদটা পড়ছে, ওই রোদে ওই মাছগুলা মরেও যেতে পারে। কারণ কি, সকালে নিয়ে আসলে ওদের এক পরিবেশ থেকে আর এক পরিবেশে দিচ্ছ, ওরা স্বাভাবিকভাবেই ওদের দেহের সাথে ওইটা মিলিয়ে নিতে পারে। কিন্তু দুপুরে দিলে তুমি ঠান্ডা জায়গা থেকে নিয়ে এসে গরমের মধ্যে দিচ্ছ, তখন কি ওদের দেহের তাপমাত্রা এবং বাইরের তাপমাত্রা কিন্তু আলাদা, তখন কিন্তু মাছগুলা মারা যেতে পারে। রাজপুঁটি মাছের খাদ্য ব্যবস্থাপনা। 2 ধরনের খাদ্য খেয়ে থাকে, প্রাকৃতিক খাদ্য, সম্পূরক খাদ্য। প্রাকৃতিক খাদ্য কি? ওই যে ছোটো ছোটো কীট পতঙ্গ, ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটন মিলে যেগুলো হচ্ছে সেইগুলা। ক্ষুদিপানা হইতে পারে, তলদেশে জমে থাকা জৈব পদার্থ। সম্পূরক খাদ্য কি? ওই যে বাইরে থেকে যেসব খাদ্য প্রয়োগ করা হয় তাকে সম্পূরক খাদ্য বলে। এর ফলে কি হয়, মাছের যে বৃদ্ধি তা 4-5 গুণ বেড়ে যায়। আর মাছের স্বাস্থ্য বৃদ্ধি পরীক্ষা, জাল টানতে হবে। তোমার পানি ভালো রাখতেও জাল টানতে হবে। এবার মাছ কতটুকু বৃদ্ধি হচ্ছে এই জন্য তোমাকে জাল টেনে দেখতে হবে। দেখতে তাজা, দেহ পিচ্ছিল, স্বচ্ছ পদার্থ, কোনো ক্ষত না দেখা গেলে বুঝতে হবে মাছের কোনো সমস্যা নেই। তাজা থাকতে হবে এবং মাছের কোনো গায়ে কোনো ক্ষত থাকা যাবে না, তাহলে কি সেই মাছটা সবচাইতে ভালো। মাছের রোগ, রাজপুঁটির রোগ, মাছের ক্ষত রোগ, ছত্রাকের সংক্রমণে পরে ব্যাকটেরিয়ার দ্বারা এ রোগ সৃষ্টি হয়। প্রথমে ছত্রাক আক্রমণ করলো, পরে ব্যাকটেরিয়া। তোমাকে কিন্তু দিবে এটা এমসিকিউয়ে। মাছের ক্ষতরোগ কী কারণে হয়? ছত্রাকের সংক্রমণে। সাধারণত পুকুরের তল দেশে বসবাসকারী প্রজাতির মাছকে আক্রান্ত করে, যারা একদম তলায় থাকে যে মাছগুলা, সেইগুলাকে আক্রমণ করে। দেখো এবার লেজ ও পাখনা পচা রোগ কী কারণে হয়? ব্যাকটেরিয়া। লেজ ও পাখনা পচা কী কারণে হয়? ব্যাকটেরিয়া। আঁশকষা রোগ কী কারণে হয়? ব্যাকটেরিয়া। ফুলকা পচা আর পরজীবী ঘটিত রোগ 2টি। ফুলকা পচা কী কারণে? ছত্রাক। 2টা কিন্তু ছত্রাক, ওই 2টা ব্যাকটেরিয়া। লেজ আর পাখনা পচা আর আঁশকষা এগুলো কি ব্যাকটেরিয়া। ফুলকা পচা কি? ছত্রাকের সংক্রমণে হয়। আর পরজীবী ঘটিত সাদা দাগ রোগ আর উকুন। পরজীবী মানে কি? যারা অন্য প্রাণীর দেহে বসবাস করে তাদের পরজীবী বলে। এরা নিজেরা কিন্তু জীবন ধারণ করতে পারে না। এই যে উকুন, মানুষের মাথায় যারা যেসব উকুন থাকে তারা কি, ওরা তো নিজেরা নিচে নিচে তো বসবাস করতে পারে না, কি এই জন্য আমাদের মাথায় বসবাস করছে, এদের কি বলা হয়? পরজীবী। রাজপুঁটি চাষের সুবিধা কি? এই মাছটা তো আমরা চাষ করবো, এর সুবিধা কি? একই পুকুরে বছরে 2 বার চাষ করা যায়, অল্প জমিতে চাষ করা যায়, অল্প খাদ্য খায়,
3 মাসের মধ্যে বিক্রয় উপযোগী হয়, খেতে সুস্বাদু, বাজার মূল্য ভালো, প্রচুর বৈদেশিক মুদ্রা। এর বৈশিষ্ট্যতে আমরা যা দেখছি সেইগুলাই কিন্তু এখানে লেখা আছে। তার মানে কি ওই বৈশিষ্ট্যটা ভালোভাবে জানলে তুমি এই সুবিধাটাও সুন্দর মতো লিখে দিবা। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ নাইলোটিকা, যাকে আমরা ওই যে তেলাপিয়া মাছও বলি, সেটাই হচ্ছে নাইলোটিকা। এখানে এসে একটা সুন্দর নাম হয়েছে। তোমাদের কি বুঝতে কারোর কোনো সমস্যা হচ্ছে? বুঝতে সমস্যা হলে জিজ্ঞাসা করতে পারো। দেখো নাইলোটিকার এখন আমরা দেখি, নাইলোটিকা একটি মাঝারি আকারের মাছ। এর বৈজ্ঞানিক নামটা না পড়লেও হবে। মাঝারি আকৃতির মাছ, আফ্রিকার মোজাম্বিকের মাছ। আফ্রিকার মোজাম্বিক থেকে নিয়ে আসা হয়েছে। কত সালে? 1974 সালে। ওইটা কত ছিল? 1977। বিশ্বে চাষকৃত সকল মাছের মধ্যে দ্বিতীয় স্থান দখলকারী। আর এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি চাষ করা হয় তেলাপিয়া মাছ বা নাইলোটিকা। মিঠা পানির মাছ, যে কোনো পরিবেশে নিজেদের টিকিয়ে রাখতে পারে। পানিতে নোংরা থাকলেও সেখানে চাষ করা যায়। দেখতে অনেকটা কই মাছের মতো। এটাকে জিওল কইও বলা হয়। দ্রুত বর্ধনশীল, পুকুর, ডোবা, দিঘি, ধানক্ষেত সব জায়গায় বৈশিষ্ট্য একই রকম প্রায়। ঠিক আছে, এটা ছিল আমাদের পরিচয়। এবার দেখি এর বৈশিষ্ট্য কি নাইলোটিকা মাছের। নাইলোটিকার বর্ণ কেমন? ধূসর নীলাভ। ওইটা কেমন ছিল? ওইটা রূপালী বর্ণের ছিল, এটা নীলাভ। নাইলোটিকা মাছ চ্যাপ্টা, গোলাকার, বেটে, বলিষ্ঠ গঠনের। গোলাকার, চ্যাপ্টা, বলিষ্ঠ গঠন। মাথা বেশ শক্ত ও মোটা, মাথার উপরের দিক কিছুটা নোয়ানো। আন্তঃবেশী, কাটা নেই। পিঠের পাখনার শেষে কাটা সবচাইতে বড়। দেখবা তেলাপিয়া মাছের কাটা কিন্তু অনেক কম। পুকুরের পাখনা, বুকের পাখনা মাথার সমান। বুকের যে পাখনাটা থাকবে সেটা প্রায় মাথার সমান। বয়স্কদের লেজের পাখনা দেখা যায়, মানে লেজের কাছে পাখনা দেখা যায়। কালচে রঙের খাড়া পাখনাগুলো অস্পষ্ট সাদা দাগ থাকে। নাইলোটিকা মাছ স্বয়ং বংশ বিস্তার করে। প্রজননের জন্য আলাদা করে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। মানে কি বোঝাচ্ছে? এরা নিজেরাই নিজেদের পরবর্তী বংশধর তৈরি করতে পারে। এরা নিজেরাই ডিম পেটে নিয়ে আসবে, আবার ওই ডিম থেকেই বাচ্চা উৎপাদন করতে পারবে। এদের জন্য তুমি আলাদা করে তোমার প্রজননের ব্যবস্থা করার কোনো দরকার নেই। দেখো চাষ পদ্ধতি কি কি? ওই যে সঠিক পরিকল্পনা, পুকুর নির্বাচন, পুকুর প্রস্তুত, পোনা সংগ্রহ, ওজন নেওয়া, স্বাস্থ্য পরীক্ষা, ওই যে সেম আগে যেরকম ছিল সেইগুলাই। এখন খাদ্য ব্যবস্থাপনা, আমিষভোজী হলেও সব ধরনের খাবার খায়, নোংরা সহ। এরা দেখবা সব ধরনের খাবারই খায়, বাইরে থেকে দিলেও। আবার এর কিছু রোগ দেখি। অ্যারোমোনাস জাতীয় ব্যাকটেরিয়ার কারণে এই রোগ হয়। কি পেট ফোলা রোগটা কি হয়? অ্যারোমোনাস জাতীয় ব্যাকটেরিয়ার কারণে। আর পরজীবী ঘটিত উকুন, সাদা দাগ রোগ একই ধরনের রোগ। আর ব্যাকটেরিয়ার কারণে রেস ও পাখনা পচা, উদর বা শোথ রোগ, চোখ ফোলা রোগ। আর ক্ষতরোগ কি কারণে হয়? ছত্রাকজনিত রোগ। বুঝতে পারছো? ওইটা যদি ভালো মতো তোমরা বুঝে থাকো, এটা লিখাও সহজ, কিন্তু শুধু বৈশিষ্ট্যটা সুন্দর মতো লিখতে হবে। আর অর্থনৈতিক গুরুত্বটা দেখো, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। ওটাও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ছিল। এরা কি দ্রুত বর্ধনশীল? ওরাও দ্রুত বর্ধনশীল। 3 ও 4 মাসে বিক্রয়যোগ্য। ওরাও 3 মাসে বিক্রয়যোগ্য, যা 150 থেকে 200 গ্রাম ওজনের হয়। পুকুর না থাকলে খাঁচায় চাষ করা যায়। মানে কি ওই যে তুমি ঘের তৈরি করে তার ভিতরে চাষ করতে পারবা। বছরে 2 বার চাষ করে দ্বিগুণ আয় করা যায়। তুমি বছরে 2 বার, অন্যান্য মাছ তুমি রুই মাছ বৃদ্ধি হইতে অনেক টাইম লাগবে, কিন্তু এটা তুমি বছরে 2 বার চাষ করতে পারছো। চাষ পদ্ধতি সহজ, ব্যয় কম, উৎপাদন হার বেশি। রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা যায়। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি হয়। যারা কাজ করে না, অনেকে ঘুরে বেড়ায়, তাদের তো একটা কর্মসংস্থানের সৃষ্টির দরকার। এই যে নাইলোটিকা, তেলাপিয়া মাছ যদি তারা চাষ করতে পারে, তারা বছরে মুনাফা পাচ্ছে ভালো পরিমাণ, একটা কর্মসংস্থানের তৈরি হচ্ছে। বাংলাদেশে বেকার সংখ্যা কিন্তু অনেক বেশি। সেটা দুটি কারণে এই যে মাছ চাষটা একটা সুন্দর সুযোগ হইতে পারে। তারপরে দেখো পুকুরে, এটা কিন্তু একটা সুন্দর একটা টপিক। দেখো মজার টপিক। পুকুরের পানিতে প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয় কিভাবে নির্ণয় করবা? 3টা পদ্ধতি আছে। সেকি ডিস্ক পরীক্ষা। তোমরা ওই যে আগে ডিভিডিতে যে ডিস্ক দেওয়া হতো, ওইগুলা কি কেউ দেখছো? ওইগুলা নিয়ে খেলাটেলা করছো? গোল একটা ডিস্ক ডিভিডিতে দেওয়া থাকতো।
ওই ডিস্কটা তুমি হচ্ছে একটা সুতা দিয়ে বাঁধবা, তোমার পানিতে কতটুকু প্রাকৃতিক খাদ্য আছে সেটা তুমি পরিমাপ করবা। ওটা কি করবা, সুতা দিয়ে বেঁধে তুমি 30 সেন্টিমিটার পানির নিচে দিবা। ওই ডিস্কটা যদি তুমি না দেখতে পারো তাহলে মনে করবা যে পুকুরে তোমার পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাদ্য আছে, কারণ কি প্রাকৃতিক খাদ্যের কারণে তুমি ওই ডিস্কটা দেখতে পাচ্ছ না। এটা একটা পরীক্ষা গেল। আরেকটা কি, হাত পরীক্ষা। তোমার হাতটা আছে না, ঠিক এই কনুই পর্যন্ত তুমি ডুবিয়ে দিবা পানির নিচে। দেওয়ার পরে তুমি যদি অগ্রভাগ না দেখতে পাও, এই হাতের এই যে সামনের এই আঙুলগুলা না দেখতে পাও, তাহলেও ভাববা যে তোমার পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। আর যদি দেখতে পাও তাহলে ভাববা যে এখানে প্রাকৃতিক খাদ্যের অনেক অভাব। আর কি, গ্লাস পরীক্ষা। তুমি একটা সাদা স্বচ্ছ কাঁচের গ্লাস নাও, তার ভিতরে পুকুরের পানি নিয়ে আসো, নিয়ে এসে সূর্যের আলোয় এইভাবে ধরো। ধরার পরে যদি ওর ভিতরে বিভিন্ন জীবাণু যদি নড়াচড়া করে তাইলে বুঝবা তখন পুকুরে খাদ্য আছে, প্রাকৃতিক খাদ্য। এবার দেখি মাছ চাষের অর্থনৈতিক গুরুত্ব। বৈদেশিক মুদ্রা অর্জন, এটা তো আমরা দেখছি। খাদ্য পুষ্টি সরবরাহ, অবশ্যই আমাদের আমিষের প্রায় 60% আসে কোথা থেকে, এই মাছ থেকে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবশ্যই, কারণ কি আমরা তো মাছ চাষ করছি আমাদের অর্থনৈতিকভাবে যাতে উন্নয়ন হয়, আমরা একটা প্রফিট পাই। গ্রামীণ কর্মসংস্থান, আমাদের শহরের মানুষজন সহজেই যে কোনো কাজ করতে পারে, শিল্প প্রতিষ্ঠানে বা কোনো এনজিও, কর্পোরেট, যে কোনো জায়গায় কাজ করতে পারে। কিন্তু গ্রামের মানুষ কিভাবে কাজ করবে? এরা কি মাঠে চাষ করবে অধিকাংশ, না হলে মাছ চাষ করবে। সেই গ্রামীণ কর্মসংস্থান তৈরি হচ্ছে। অন্য শিল্পের সাথে আমরা প্রথমেই দেখছি হাঁস মুরগির সাথে খাবার তৈরিতে এগুলা সার হিসেবে ব্যবহার করা হয়। তারপরে দেখো আমাদের হচ্ছে FRB কোর্স লঞ্চ হচ্ছে আমাদের এই মাসের শুরুতেই, এই শেষেই, নভেম্বরের 24 তারিখে। আর 12 তারিখে তোমাদের ওরিয়েন্টেশন, 20 তারিখে ক্লাস শুরু করছে। কি কি পাবে? আমাদের স্লাইড পাচ্ছ, MCQ সলভ ক্লাস, CQ সলভ ক্লাস, আরও তোমার হচ্ছে 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত পরীক্ষা হয়েছে বিগত সবগুলার তুমি ভিডিও আকারে সলভ ক্লাস পাবা MCQ এর। আর প্রথম 1000 জন আমাদের যদি হচ্ছে বান্ডেল কোর্সে ভর্তি হও, প্রথম 1000 জন 50%, তারপরে একদম কম্বো ব্যাচে ভর্তি হইলে 50%, সবগুলাই এইভাবে তোমরা পাবে, স্কলারশিপ পাবে। আর গিফট তো আছেই বিভিন্ন ধরনের। এই যে তোমাদের প্রথমেই দেখাইছি, এই যে ফোন মটোরোলা ভাই কিনে নিয়ে এসে রেখে দিছে, এগুলা কিন্তু তোমাদের দেওয়া হবে। দেখো আমাদের হচ্ছে বান্ডেল কোর্সের কত টাকা, যে প্রথম 1000 জনের জন্য 60% ডিসকাউন্ট, আর পরবর্তী সবার জন্য 55%। 60% ডিসকাউন্টে হয় 3800 টাকা, আর এইখানে হয় 4275 টাকা। তুমি যদি প্রথম 1000 জনের মধ্যে ভর্তি হয়ে যেতে পারো তাহলে কি প্রায় 475 টাকা তুমি কম টাকায় ভর্তি হয়ে যেতে পারছো। তাই কি তোমরা এই সুযোগটা লুফে নিতে অবশ্যই প্রথমেই ভর্তি হয়ে যাবে, নাহলে কিন্তু অনেকেই মিস করবা বিষয়টা। তারপরে তুমি তোমার নিজস্ব গ্রুপ সাবজেক্টেও ভর্তি হইতে পারো। তোমার শুধু গ্রুপ সাবজেক্টের একটাতে ভর্তি হইতে পারো। তোমার কম্পালসারি যে সাবজেক্টগুলো আছে বাংলা, ইংরেজি, ICT, সেইগুলোতে ভর্তি হইতে পারো। বাংলা, ইংলিশ, ICTর কম্বো কোর্স দেখো 2250 টাকা, আর সবার পরবর্তী প্রথম 1000 জন 2250 টাকা পাবে, পরবর্তী 2700। দেখো সব জায়গায় কিন্তু 500 টাকা বেশি, তাই এই যে 500 টাকা কমে ভর্তি হইতে হলে তোমাকে অবশ্যই প্রথম 1000 জনের মধ্যে ভর্তি হতে হবে, এটা তুমি নিশ্চিত করো। এবার তোমাদের জন্য একটা পরীক্ষা। মাছে কোন উপাদান বেশি থাকে? স্নেহ, শর্করা, আমিষ, চর্বি? জানাও। কে কে বলতে পারো মাছে কোন কোন? অনেকেই বলছে আমিষ। হ্যাঁ, সঠিক উত্তর আমিষ। কত আমাদের শতকরা কত? 60% আমিষ আমরা কি থেকে পাই? মাছ। এই জন্য বাঙালিকে মাছে ভাতে বাঙালি বলা হয়। তারপরে দেখো এটার কোনো অপশন নেই। রাজপুঁটি মাছ কত সালে কোন দেশ থেকে এ দেশে নিয়ে আসা হয়? সবাই কমেন্ট করো।
যারা আমিষ লিখছো সবার অ্যান্সার হয়েছে। পরবর্তী, রাজপুটি মাছ কত সালে কোন দেশ থেকে এদেশে আনা হয়? অনেকে লিখছো 1977, কিন্তু কোন দেশ থেকে নিয়ে আসা হয়? স্বর্ণালী খানম 1977 সালে থাইল্যান্ড থেকে। এই ফাহিমা চীন থেকে না, চীনে সর্বপ্রথম মাছ চাষ শুরু হয় 1977 সালের থাইল্যান্ড থেকে। যারা 1977 সালের থাইল্যান্ড লিখছো তাদের উত্তর সঠিক। যারা 1977 সালে থাইল্যান্ড লিখছো তাদের উত্তর সঠিক। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, সিকিউ এর জ্ঞানমূলকের জন্য গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্নে চলে যাই, কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচাইতে বেশি? কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচাইতে বেশি? এঁটেল, দোআঁশ, বালি, পলি। এঁটেল, দোআঁশ, বালি, পলি, কোনটা? মায়া, এঁটেল, এই এলেট আবার কোন মাটি? যারা এঁটেল লিখছো তাদের উত্তর সঠিক। আর দোআঁশ আদর্শ মাটি, পানি ধারণ ক্ষমতা বেশি না, ওটা একটা মিডিয়াম পর্যায়ে, সব মাটির বৈশিষ্ট্য ওর মধ্যে আছে, ও একটা আদর্শ মাটি। তারপরে দেখো, রাজপুটির ফুলকা পচা রোগ কী কারণে হয়? ফুলকা পচা রোগ কী কারণে হয়? আমরা একটু আগেই পড়ছি, ফুলকা পচা রোগ কী কারণে হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, পরজীবী। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, পরজীবী। আই হিয়া ফ্রিন, নট ব্যাকটেরিয়া। যারা ব্যাকটেরিয়া লিখছো তাদের উত্তর সঠিক নয়। ছত্রাক, সঠিক উত্তর ছত্রাক। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় বেশ কয়েকবার আসছে। কোন মাছ বিপদের সময় মুখের ভিতর পোনা রাখে? মনে করো বিপদ, সেই সময় মুখের ভিতর ওর পোনা বা ওর বাচ্চাগুলা রেখে দিবে। কোন মাছ? নাইলোটিকা, চিংড়ি, রাজপুটি না রুই? একটু জানাও। যারা নাইলোটিকা বলছো তাদের উত্তর সঠিক, আর যারা রাজপুটি বলছো তাদের উত্তর ভুল। এটা নাইলোটিকা। নাইলোটিকা বিপদের সময় মুখের ভিতর পোনা রেখে দেয়। তারপরে দেখো, নাইলোটিকা মাছ কোন দেশ থেকে আনা হয়? এটাও কোনো অপশন ছাড়া। নাইলোটিকা মাছ কোন দেশ থেকে আনা হয়? নাইলোটিকা মাছ কোন দেশ থেকে আনা হয়?
যারা থাইল্যান্ড লিখছো তাদের উত্তর সঠিক, থাইল্যান্ড। আফ্রিকা যারা লিখছো ওখানে প্রথম পাওয়া যায়, নর্থ আফ্রিকা থেকে কিন্তু আনা হয় না, এখানে আফ্রিকায় প্রথম পাওয়া যায়, কিন্তু থাইল্যান্ড থেকে। দুইটারই উৎপত্তি কোথায়? থাইল্যান্ড। তারপরে প্রশ্নটা দেখো, রাক্ষসে মাছ কি কি? রাক্ষসে মাছের মধ্যে কি কি আছে? চিতল, কাতলা, শোল। কোন এর ভিতরে কোনটা? তিনটাই কি রাক্ষসে মাছ, নাকি কোন দুইটা, বা কোন একটা বলতে পারো? রাক্ষসে মাছ। এই যারা বলছো কাতলা মাছ হচ্ছে রাক্ষসে মাছ, তাহলে তো এই পড়াই বৃথা। কাতলা মাছ তো আমরা শান্ত স্বভাবই দেখছি, ওরা তো রাক্ষসে মাছ না। চিতল আর শোল রাক্ষসে মাছ। যারা গ অ্যান্সার বলছো তাদের উত্তর সঠিক। দেখো, রাজপুঁটি মাছের বৈশিষ্ট্য কি? দ্রুত বর্ধনশীল, বর্ণ উজ্জ্বল, রূপালী, পিঠে ডোরাকাটা দাগ থাকে। 8 নম্বর প্রশ্নটা দেখো, 8-এর অ্যান্সার কত? যারা 8-এর ক লিখছো সবার উত্তর সঠিক। পুকুরে মাটি ও পানির অম্লতা দূর করতে কোনটা প্রয়োগ করা হয়? মাটি ও পানির অম্লতা, আমরা একটু আগেই বলছি যে মাটি পানির অম্লতা দূর করে কোনটা? অম্লত্ব। 9 নম্বর, চুন, কম্পোস্ট, ছাই, ইউরিয়া, কোনটা? ছাই হচ্ছে খারত্ব দূর করে, কম্পোস্ট দুইটাই দূর করে, কিন্তু ইউরিয়া শুধু হচ্ছে 8-এর ইউরিয়া না, যারা ইউরিয়া লিখছো ভুল, 8-এর চুন। চুন। রাজপুঁটি মাছের অন্য নাম কি? রাজপুঁটি মাছের অন্য নাম কি? রাজপুঁটি মাছের অন্য নাম কি? যারা চুন লিখছো সবার উত্তর সঠিক। থাই সরপুটি যারা লিখছো সবার উত্তর সঠিক। দেখো, এই যে এটা একটা বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে, এমন ছবি দিয়ে দিছে এবং মাছটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এবং প্রদর্শিত মাছ চাষ কি লাভজনক। লাভজনক কিনা সেটা তোমাকে লিখতে হবে। এই মাছটা দেখে কি মাছ মনে হচ্ছে? মাছটা দেখে কি মাছ মনে হচ্ছে? মাছটা থাই সরপুটি। এই সরপুটি মাছের বৈশিষ্ট্য লিখবা গতে, আর ঘতে মাছটা কি আদৌ লাভজনক কিনা সেটা লিখতে হবে, যা আমরা আজকে আলোচনা করছি। ঠিক এইখানে তোমাকে নাইলোটিকাও দিতে পারে। এটা তোমাদের একটা সম্ভাব্য কোশ্চেন, বিগত বছরে দিছে 4টা বোর্ডে এই প্রশ্নটা আসছে, তার মানে কি গুরুত্বপূর্ণ। এখানে তোমার নাইলোটিকাও দিতে পারে, আবার সরপুটিও দিতে পারে। তো তোমাদের আজকে ক্লাসটা কেমন লাগলো সবাই জানাইতে পারো। এটাই ছিল আমাদের আজকে পড়ানোর টপিক। এটা রাজপুঁটি মাছ, এটার বৈশিষ্ট্য, আর এটা লাভজনক কিনা সেটা। কেমন লাগছে তোমাদের আজকের ক্লাস? তোমরা রিভিউ জানাইতে পারো আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে। এটা হোমওয়ার্ক না, এটা বোঝাই দিলাম যে হচ্ছে কেমন প্রশ্ন আসতে পারে, এটা বিগত বছরে আসছে।
তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাস করার জন্য। তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। দেখো আজকে আমরা আমাদের প্রায় অর্ধেক শেষ করে ফেলছি আমাদের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের। আগামী ক্লাসে আমরা পড়ব চিংড়ি চাষ, বাগদা, গলদা, এগুলার বাজারজাত কিভাবে সংরক্ষণ করব সেই প্রক্রিয়াগুলো। তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।